সকালবেলাও জানতাম না যে আজকে আমার লাইফে কি ঘটতে যাচ্ছে। তাও ফেস টু ফেস না, আমি ফেস টু ফেস তাকে কত দেখিনি। সালে বিয়ে করেছেন আপনি বলেন তো? 2011-তে। এগুলো হয় আজকালকার বাংলাদেশে? এটা সম্ভব? একজন মানুষ সুস্থ একটা ব্যক্তি যার শরীরের কলিজার একটা অংশ কেটে তাকে দিতে হবে এবং তার লিভারটা ফেলে দিতে হবে, তার অন্য একটা মানুষের কলিজা নিয়ে সে বাঁচতে পারবে। ওই রোবটের যে আর্মসগুলা ওগুলা পেটের মধ্যে দিয়ে আমার লিভারটা কেটে, আমার যেহেতু সি সেকশন বেবি হয়েছে, তো ওই সি সেকশনের জায়গাটায় আবার কেটে ওই দিক দিয়ে লিভারটা বের করবে। ওকে। আমাকে নিয়ে যাবে, তো আমাকে বলতেছিল রেডি হওয়ার জন্য, গোসল করার জন্য। মানে মনে হচ্ছে যে কোরবানি দিতে নিয়ে যাচ্ছে। মানে গোসল করো, এটা করো, সেটা করো, নখ কাটতেছে, আমার চুল বেঁধে দিচ্ছে, আমাকে ড্রেস পরাচ্ছে। মানে মনে হচ্ছিল যে ফাঁসির আসামিকে যেভাবে নিয়ে যায়, আমার কাছে মনে হচ্ছিল যে আমার এখন মনে যা চলতেছে তাদেরও মনে হয় ওই রকমই লাগে। আমি জীবনের শত শত হাজার হাজার মানুষের গল্প ক্যামেরায় ধারণ করেছি, রেডিওতে ধারণ করেছি, টেলিভিশনে করেছি, বাট রাইট নাও আমি যে ফিলটা পাচ্ছি এইটা আমি কোনোদিন কোনো গল্পে পাইনি। আমার কাছে মনে হচ্ছে কি আমার 4টা পাশ ঘোলা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এই গল্পটা আজকে যারা শুনেছে, এখন পর্যন্ত যারা আছে, আমি জানি না তাদের এই অনুভূতিটা হচ্ছে কিনা। আমি আপনার অপারেশন থিয়েটার দেখতে পাচ্ছি এবং আপনি যে অপারেশন থিয়েটারে যাচ্ছেন সেটাও আমি দেখতে পাচ্ছি। এটা কোনো সিনেমাতে পোট্রে করা, মানে নাটকে পোট্রে করা, গল্পে পোট্রে করা সম্ভব না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি ব্র্যান্ডিং বাংলাদেশের একটি এপিসোড। আমি আরজু কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন আমাদের প্রতিষ্ঠান স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, বা সংক্ষেপে যেটাকে আমরা বলি সকা, SOCA, সকার নির্মাণে এই অনুষ্ঠানটি। আমাদের এই অনুষ্ঠানটি সহ আরও যাবতীয় যেসব অনুষ্ঠান আমরা ইউটিউবে এবং ফেসবুকের জন্য নির্মাণ করে থাকি, সেই সব অনুষ্ঠানগুলোতে আপনি অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 09639887777। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস sharemystory24@gmail.com। আপনার নামটা একটু প্রথমে বলেন। আমার নাম হচ্ছে রিমি। আসলে এটা আমার বাসায় সবাই আমাকে রিমা বলেই ডাকে। বয়স যদি বলতে কোনো আপত্তি না থাকে। 32। জন্ম জেলা? চাঁদপুর। চাঁদপুর। শুরু করেন আপনি। জি। মানে আমার বেড়ে ওঠাটা একদমই গ্রামে, একদম প্রত্যন্ত গ্রাম, যেটা আমরা গ্রাম বলতে যেরকম বুঝি একদমই গ্রামে। মানে ছেলেরা যেমন হাডুডু খেলতেছে, কাবাডি খেলছে, ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলছে, আমারও সেম। আমি এমন কোনো খেলা নেই যেটা আমি পারি না। ক্রিকেট খেলতে পারি, ফুটবল খেলতে পারি, ব্যাডমিন্টন খেলতে পারি। বাবা কি করতেন? আমার বাবা ব্যবসায়ী ছিলেন। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই 2 বোন, আমি মেঝো। আচ্ছা, জি। তো এত বেশি চঞ্চল ছিলাম যে আমার কারণে আমার মা সবসময় অতিষ্ঠ থাকতো। মানে মা বলতো যে আমার তো আরো ছেলে মেয়ে আছে, কই ওরা তো কেউ এমন করে না, তুই কেন এরকম হলি? সবাই বলতো, সবাই, যে মেয়ের ওর মধ্যে মেলিপনা নাই, ও কেন এরকম এত দুষ্টমি করে। যাক, এভাবেই বড় হয়ে ওঠা। আমি SSC পর্যন্ত গ্রামেই ছিলাম। SSCর পরে আমার ইচ্ছা ছিল যে আমি ঢাকায় এসে পড়াশোনা করব। তো আমার বাবা এটাতে একটুই ছিল, মেয়েকে আসলে বাড়ির বাইরে দিতে চায় নাই। যাক, অনেক কষ্ট করে কান্নাকাটি করে বাবা মাকে ম্যানেজ করে আমি শহরে আসি। কোথায় পড়তেন? আমি সিদ্ধেশ্বরী গার্লসে পড়েছি। তখন থেকেই মোটামুটি আমাকে একটু বিয়ে দেওয়ার জন্য বাবা একটু চেষ্টা করে যাচ্ছিল। ছোটবেলা থেকে একটা ডান পিটে একটা স্বভাব রয়ে গেছে। মানে আমার তখন নিজের মধ্যে একটা ছিল যে না, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না, পড়াশোনা শেষ করব, কিছু একটা করব, তারপর বিয়ে করব। কিন্তু আমার বাবা ওই যে একটু অস্থির হয়ে গেছে, মেয়ে না কি জানি কি হয়ে যায়, বাড়ির বাইরে থাকে, কি হচ্ছে না হচ্ছে, একটা টেনশন থাকতো সবসময় আমাকে নিয়ে। ওই দেখতো দেখতো আমার জন্য বিয়ে দেখতো। তারপর দেখা যায় যে কথাবার্তা একটু আগালে, যখন আমার সাথে পাত্রপক্ষ কেউ কথা বলতো কিংবা পাত্র কথা বলতো, আমি উল্টাপাল্টা কথা বলে পাত্রকে বিদায় করে দিতাম। আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে। তখন অ্যাজ ইউজুয়াল আমার জন্য যেরকম পাত্র দেখা হয়, এটাও এরকম একটা প্রপোজাল আসলো। তো তখন মেবি একটা হরতাল বা কিছু একটা ছিল সানডেতে। তখন যেহেতু ফ্রাইডে স্যাটারডে বন্ধ, সানডে তো একটা বন্ধ, বাবা আমাকে মানে বাড়ি যেতে বলতেছে। তো আমি বললাম যে 3 দিন বন্ধ আছে, ঠিক আছে যাই। এমনি তো বন্ধ হলে আমি চলেই যেতাম। তখন গেলাম, যাওয়ার পর আমি শুনলাম যে সানডেতে আমাকে একটা পাত্রপক্ষ দেখতে আসবে। তা আমি একটু হতাশই হলাম, কারণ আমি যতবারই ছুটিতে বাড়ি যাই ততবারই কোনো না কোনো একটা জায়গা থেকে আমাকে দেখতে আসে। আপনার কি কেউ পছন্দের কেউ ছিল? না, আমার আসলে পছন্দের কেউ ছিল না। এটাই আমি আসলে ফ্যামিলিকে কাউকে বুঝাইতে পারিনি। সবাই ভাবতো কি যে এত পাত্র দেখাচ্ছি, কেন ওই রকম করে, কেন রাজি হচ্ছে না, নিশ্চয়ই ওর পছন্দের কেউ আছে। আমাকে জিজ্ঞেসও করছে, আমি বলছি না, আমার পছন্দের কেউ নাই। বলে তাহলে সমস্যা কি, তাহলে কেন এমন করতেছো, যদি থেকে থাকে আমাদের বলো, আমরা দেখি, কথা বলি। আসলে আমি বলছি যে না, আমার এরকম কিছু নাই, কিন্তু আমি এখন বিয়ে করতে চাচ্ছি। মানে কেন পছন্দ হতো না আপনার? মানে আমি না ওই সময়টাতে আসলে বিয়ে করতে চাই নাই।
আমি চেয়েছি অ্যাটলিস্ট আমার অনার্সটা কমপ্লিট হোক, তারপরে আমি বিয়ে করবো। মানে মনের মধ্যে একটা ভয় ছিল হয়তো বা বিয়ের পর আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো না, যার কারণে আমার মনে হয়েছে যে আমি পড়াশোনাটা অ্যাটলিস্ট করি। জি। আমি ক্যারিয়ার গড়ি বা না করি, আমি মানে অ্যাটলিস্ট আমার পড়াশোনাটা একটা পর্যায়ে আমি রেখে বিয়ে করতে চেয়েছি। তারপর আমার ক্যারিয়ার হোক বা না হোক সেখানে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি পড়াশোনাটা কমপ্লিট করতে চেয়েছি। পারফেক্ট। মানে এর মধ্যে আবার আমার বাবা মাও মোটামুটি একটা গ্যাঞ্জাম পাকায় ফেলছে। আমার মা চাচ্ছে না যে এখন এই অবস্থায় বা এখানে বিয়ে দেব, কিন্তু বাবা চাচ্ছে যে না আসুক দেই, মেয়ের বিয়ে দিব। বাবা খুব বেশি অস্থির ছিল বিয়ে দেওয়ার জন্য। তো মা আমাকে বলতেছে সকালে তোকে নিয়ে চলে যাও। মানে বাবা মা দুইজনে ঝগড়া লেগে গেছে, মা বিয়ে দিবে না কিন্তু বাবা দিবে। আমার বাবা চাচ্ছে পাত্রপক্ষ দেখতে আসুক, কিন্তু মা বলতেছে যে আমি সকালেই তোকে নিয়ে চলে যাব। বা আমাকে বলতেছে তুই চলে যা, তুই কেন আসলি। মানে এখন আমি কার কথা শুনবো, মারটা শুনবো না বাবারটা শুনবো? আমি পড়ে গেছি মাঝখানে। আমিও একটু কান্নাকাটি করেছি না, বাবা বলছে আচ্ছা দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি, দেখতে আসলে কি বিয়ে হয়ে গেছে, আসুক। হ্যাঁ পাত্রপক্ষ দেখতে চাচ্ছে, আসুক দেখুক। সকালবেলাও জানতাম না যে আজকে আমার লাইফে কি ঘটতে যাচ্ছে। তারপর যথারীতি দুপুরবেলা পাত্রপক্ষ আসছে, দেখছে, দেখার পর তারা আসলে তখন কাবিন করে ফেলতে চাচ্ছিল দেখার পরে। তখন তো এটা শুনে আমি আরো কান্নাকাটি, মানে কি বল। আপনি পাত্রকে দেখলেন ওই সময়টাতে যখন আগে তাকাইনি, আমি আসলেই তাকাইনি। সবার মাঝখানে যখন আমাকে নিয়েছে আমি একদম মাথা নিচু করে বসেছিলাম। মানে আমি তো কোনো এমনি কৌতূহলই হয় না আপনার? না, আমি তো এমনি আমার মন খারাপ যে আমাকে দেখতে আসছে এভাবে। আমি তো এই জিনিসটা চাচ্ছিলামই না। মানে এর আগেও যখন আমাকে না পাত্রপক্ষ দেখতে আসতো, আমাকে বলতো যে মানে আমাকে এমনভাবে প্রশ্ন করতো যে তুমি কি সিঙ্গেল ফ্যামিলি চাও না জয়েন্ট ফ্যামিলি চাও। তো আমি না মানে আমি টিক্সটা বুঝে ফেলতাম যে সে হয়তো চায় আমি তার বাবা মাকে নিয়ে থাকবো নাকি আলাদা থাকবো। তো আমি বলতাম কি আমি আলাদাই থাকতে পছন্দ করি, আমার একা থাকতে ভালো লাগে। তো এটা তো নিশ্চয়ই বিয়ের আগে কোনো ছেলে এটা অ্যাকসেপ্ট করবে না। তখন দেখা যেত যে ছেলেরা হয়তো বা এটার একটু নেগেটিভলি নিছে যে মেয়ে তো এরকম সংসারী না। সো বিয়েটা ভেঙে গেছে। হ্যাঁ বিয়েটা ভেঙে গেছে ওইভাবে। তারপর দেখা যায় যে আমি উল্টাপাল্টা অনেক কথা বলতাম। মানে পাত্রর সাথে আমাকে কথা বলতে দিলে আমি অনেক মানে এমনিতেও চঞ্চল ছিলাম। তারপরে কোনো ছেলে হয়তো বা এরকম মেয়ে চায় না যে এত চঞ্চল মেয়ে। ওই যে বাইরে একটু মিট করতে গেলে মানে অনেক চঞ্চলতা ছিল আমার মধ্যে, অনেক দুষ্টুমি করতাম, অনেক হাসাহাসি করতাম। মানে আমার মধ্যে লাজুক, মানে ওই যে মেয়ে বলতে যে জিনিসটা বোঝায় একটু লাজুক ভাব থাকবে, একটু চুপচাপ থাকবে, আমি ওরকম না। মানে অনেক বেশি কথা বলতাম করতাম। তখন দেখা যায় যে আমার এই চঞ্চলতার কারণে অনেকে ওই পর্যন্তই চলে গেছে, এরপরে আর কন্টিনিউ করেনি বা সামনের দিকে কথা আগায়নি। ওই দিনও ওইরকম, আমি তো একদমই চুপ করে বসেছিলাম। তো আমারও তখন মাথায় টার্গেট যে যেভাবে বিয়েটা আজকে ভেঙে দিতে হবে। পাত্রপক্ষের দুলাভাই যিনি ছিল উনি আমাকে মানে সূরা এটা সেটা জিজ্ঞেস করতেছিল কোরআন থেকে। তো আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে ওনাকে অ্যান্সার দিচ্ছি। আমি সূরা তো পারি, কিন্তু আমি তাকে সূরা না বলে আমি তাকে অ্যাগ্রেসিভলি অ্যান্সার দিচ্ছি। আপনারা তো জানেন যে আমি মাদ্রাসায় পড়িনি, আমাকে কেন এগুলো জিজ্ঞেস করছেন। মানে আমি চাচ্ছিলাম কোনো না কোনোভাবে বিয়েটা যেন ভেঙে যায়, আমি বিয়ে করতে চাই না। তারপরে দেখলাম যে না ভাঙছে না, তারা বলতেছে যে আজকে কাবিল করে ফেলবে। বিয়ে ভাঙছে না। হ্যাঁ তারপরে আমি এত মুড খারাপ করেছিলাম, তারপরেও তারা যেন কেন কিছু বুঝলো না যে আমি চাচ্ছি না বা কিছু। তারপরে আশায় ছিলাম যে হয়তো বা পাত্রপক্ষ আমার সাথে কথা বলবে বা পাত্র আমার সাথে নিজে কথা বলবে, সেটার আশায় ছিলাম। কিন্তু যখন দেখলাম যে আসলে ওইরকম কিছু না, তখন আমি নিজে থেকে বলছি, কাকে যেন বলছিলাম আমার মনে নেই এই মুহূর্তে, কাউকে আমার ফ্যামিলির কাউকে একজনকে আমি বলেছিলাম যে আমি ছেলের সাথে কথা বলতে চাই। তখন আমাকে বলছিল যে খায়া দেওয়ার কাজ নাই, আবার বিয়েটা ভাঙার যে। আপনার বাবা মাও বুঝে গেছে। হ্যাঁ কারণ আমি এর আগে অনেকগুলো এরকম করেছি। তো যাই হোক তখন বিয়েটা ওই দিন আমার বিয়ে হয়ে গেল। আপনি ছেলেকে দেখলেন কখন? আমি ছেলেকে দেখেছি সত্যি বলতে বিয়ের পরের দিন। তাও ফেস টু ফেস না, আমি ফেস টু ফেস তাকে দেখি। কত সালে বিয়ে করেছেন আপনি বলেন তো? 2011-তে। এগুলো হয় আজকালকার বাংলাদেশে? এটা সম্ভব? আমি তাও ফেস টু ফেস না, আমি তাকে কিভাবে দেখেছি মানে আমি আর সে পাশাপাশি বসে আছি, সে আমার পাশে বসা। তখন আমার ভাটি এসে ফোন একটা ছবি তুলছে আমাদের দুজনকে। তারপরে যখন আমি উঠে যে ছবিটা দেখছি, তখন আমি মোবাইলে আমাদের ছবি দেখছি। মানে এত বেশি সাসপেন্স ছিল, মানে আমি এত বেশি ছিলাম, মানে আমি তার ইভেন দো আমাদের মানে বিয়ের পরে যে আমাদেরকে থাকতে দিছে, আমি রাতে উঠে চলে গেছি রুম থেকে। মানে আমি তার তো একটা মানে এক্সপেকটেশন ছিল নিশ্চয়ই যে কেন এরকম করছে। ডেফিনেটলি হয়তো বা আপনি ছিল। কি বলে উঠে চলে গেছেন যে রুম থেকে? থাকো তুমি, আমি গেলাম এখানে। না এরকম কিছু না, আমি কোনো কথাই বলি নাই, আমি জাস্ট রুম থেকে বের হয়ে চলে আসছিলাম আমার মার কাছে। বাট উনি জিজ্ঞেস করেন আপনাকে যে তুমি রাজি ছিলা কিনা? না ওইরকম ও কিছু বলে, ও আসলে বুঝে উঠতে পারে নাই। মানে ও বলছে যে আমি এর আগে কখনো কোনো মেয়ে দেখি নাই, আমার এর আগে কখনো পাত্রী দেখা হয়নি, আমি এটাই প্রথম দেখেছি। আসলে কি বলতে হয় কি করতে হয় আমি সেটাও জানি না।
ওকে, ফাইন। ওরও এরকম মানে ওর কোনো নলেজ বা কোনো কিছু ছিল না। ছিল না, কিছু ছিল না। ওকে। তারপরে হচ্ছে যে আপনি দেখলেন পাত্রকে দেখার পর আপনার অনুভূতি কি? আমার তো কোমরে আমার তখন মাথায় তখন এটাই ঘুরতেছে যেভাবে হোক বিয়েটা ভেঙে দিতে হবে। তখনও? তখনও। মানে আমি মেনেই নিতে পারতেছি না। কারণ আমি যখন শুনেছি যে আজকে আমার কাবিন, আমি এত কান্না করেছি, এত কান্না করেছি। মানে আমি পারি না, আমার বাসায় যারা মুরব্বি আছে আমি সবার পায়ে যেয়ে ধরি। ওহো! মানে সবাই আমাকে বুঝাচ্ছে, আমার কাজিনরা বুঝাচ্ছে, সবাই বুঝাচ্ছে। মানে একটা কি আমার বাবা শুনেছে যে ছেলের খোঁজখবর নিয়েছে যে ছেলেটা খুব ভালো। সবাই মানে এটাই সাপোর্ট দিয়েছে যে ছেলে অত্যন্ত ভালো। আপনি যদি বিয়ে এখানে দেন তাহলে শুধু ছেলেটার জন্যই দিতে পারেন। ছেলে খুবই ভালো। ছেলে তখন কি করতো পেশায়? ও একজন ইঞ্জিনিয়ার, তখন জব করত। ওকে। আর আপনি তখন আমি ইন্টারমিডিয়েট তখন পড়ছেন? অনার্স সেকেন্ড ইয়ার। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছেন। ওকে, ফাইন। আমি তো তখন একদিনের ছুটি থেকে আমি সোমবারে আবার ঢাকায় চলে আসবো। আমার তখন মেবি কোনো একটা এক্সাম ছিল। হুম। সোমবার ঢাকায় চলে আসবো। তখন আমি যথারীতি বিয়ের পরের দিনই আমি চলে আসি। বিকালবেলা না হয় কখন যেন আমি চলে আসি। আর চলে আসি বলতে ওই ছেলেও আমার সাথে আসছে। তখন আমার বোন ছিল ঢাকায়। আমি আমার বোনের বাসায় তখন থাকি। মানে আমার বোন, আমার তখন মানে আমার যে হাসব্যান্ড আমরা তখন একসাথে ঢাকায় চলে আসি। আসার পরে সে তখন থাকতো মিরপুরে। আমি থাকতাম খিলগাঁও এরিয়াতে। সে চলে যায় তার মতো তার বাসায়, আমি চলে যাই আমার বাসায়, মানে আমার বোনের বাসায়। তখনই মনে হয়েছে যে আমি বাঁচলাম। মানে এবার যেভাবেই হোক আর তার সাথে আমি আর দেখা করতে চাই না। তার সাথে যেন আমি আর এই সম্পর্ক কোনো কন্টিনিউ করবো না। মানে এভাবে কি নাকি বিয়ে হয় নাকি? মানে মাথায় তখন এটাই ঘুরতেছে যে এইভাবে কি বিয়ে হয় নাকি? তখন হচ্ছে কি মানে আমি ওর সাথে আমার যে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক, ওরকম কোনো সম্পর্কই ওর আর আমার মধ্যে ছিল না। আমি আসলে বিয়েটা করেছি, আমি যখন অনেক বেশি কান্নাকাটি করেছিলাম, বাবাকে ডাকলাম, মানে বাবাকেও বলতেছি যে যে আমাকে এইভাবে বিয়ে দিয়েন না। তখন বাবা বলতেছে যে যা কর তোমার ভালোর জন্যই করতেছি, তোমার ভালো হবে, তুমি সুখী হবা। তারপর যে এক পর্যায়ে মেনে নিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে এই ছেলেকেই বিয়ে করব, কিন্তু আপাতত এইভাবে না। মানে আমি ছেলেকে দেখিও নাই, মানে আমি চিনি না, একটা মানুষের সম্পর্কে কিছুই জানি না, আমি তাকে কিভাবে বিয়ে করব। তাহলে এইভাবে বিয়ে দেন না, তাহলে একটু পরে দেন, মানে কিছুদিন পরে দেন বা আগামী সপ্তাহে দেন। তখন আসলে এত বেশি মানে এত লোকজন তখন বাসায় ছিল, একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছিল, তখন আর পিছানোটা একটু সম্ভব হয় না। আবার ওই যে আমার প্রতি একটা কনফিউজ যে আমি হয়তো বা বিয়ে ভেঙে দিব। সো আপনার বিয়ের কয়দিন পরে আপনি ঢাকায় চলে আসলেন? আমি বিয়ের পরের দিনই ঢাকায় চলে এসেছি। তখন পর্যন্ত আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই। ওকে, তারপর? আমি তখন পর্যন্ত মানে আমার ফ্রেন্ড সার্কেল আমি কাউকে বলিনি যে আমার যেভাবে মানে এই ঘটনা ঘটে গেছে আমার সাথে। আমি তারপরে যেদিন ঢাকায় চলে আসছি তার পরের দিন যথারীতি আমি আমার ক্লাসে গেছি, কেউই জানে না, তখনও কেউ জানে না। তো মাঝখানে একদিন ক্লাস গ্যাপ গেছে, আমার ফ্রেন্ডরা সবাই জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, তুই আসলি না কেন কালকে ক্লাসে, এটা সেটা। আমি বলতে চাইও বলতে পারছি না ওদেরকে যে আসলে কি হয়ে গেছে। তারপরে মনে হয় তার 2-3 দিন পরে আমি যে বলছি, কেউ তো বিশ্বাসই করে না। মানে কিভাবে সম্ভব এটা, মানে কি? আমি তখন বলতেছি যে আমি জানি না কি হয়েছে না হয়েছে, আমি এখন কি করব আমি জানি না। তো ও তো তখন ওর বাসা মিরপুরে, ও মিরপুরে চলে গেল, আমি আমার বাসায়। তখন দেখা যাচ্ছে যে ও আমাকে ফোন দেয়, আমি ফোন ধরি না। বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করে, আমি ওর ফোন মানে ওর সাথে কোনো টোটালি ওইভাবে কথা বলছি না বা করছি না। তখন এটা নিয়ে আমার বোন, আমার মা আমার সাথে খুব রাগ করে। মানে প্রতিদিন সকালে উঠে মা আমাকে ফোন দিবে, ফোন দিয়ে বলে কি মানে ওর নাম ধরে বলতো, জাহেদের সাথে কি কথা হয়েছে, ফোন দিছো, নাস্তা খাইছে কিনা জিজ্ঞেস করছো, অফিসে গেছে কিনা জিজ্ঞেস করছো, মানে আমাকে বলে দিত। আমি তোমার মন চাইলে তুমি যা জিজ্ঞেস করো, আমি পারবো না। ওকে। তোমার মন চাইলে তুমি জিজ্ঞেস করো, আমি এগুলো জিজ্ঞেস করতে পারবো না, আমার ভালো লাগে না। সম্পর্কটা আস্তে আস্তে মানে তখন দেখা যায় আমার মা ওকে ফোন দিত, ওর খোঁজ খবর নিত, এবং ওর যেদিন বন্ধ থাকতো তখন বলতো আমার বোনের বাসায় ওকে আসার জন্য, যে তোমার তো অফিস বন্ধ কালকে, তাহলে যাও এই বাসায় যাও, গিয়ে 2 দিন বেড়ায় আসো, এখানে থাকো। আমি আমার মার সাথে রাগারাগি করলাম, তুমি কেন এখানে আসতে বলছো, তুমি কেন তাকে আসতে বলতেছো। আমি মানে আমাকে পরবর্তীতে এত বেশি আমি তার সাথে ঝামেলা করছি যেটা বলার মতো না। তখন আমার মা, আমার বোন তাকে বলল যে দেখো ও তো এরকম পাগলামি করতেছে, আর ও ছোটবেলা থেকে একটু এমন, ও একটু বেশি চঞ্চল, কিন্তু আবার ওর মনটা খুব ভালো। মানে আমার মা ওকে বলছে যে তুমি যদি ওকে বুঝতে পারো তাহলে ওর মনটা অনেক ভালো। এটা এই বিয়ের কতদিন পরের ঘটনা? এটা আমার বিয়ের মানে এরকম করতে করতে কতদিন গেছে আপনাদের? অলমোস্ট 2 মাস চলে গেছে। ছেলে কিছু বলতেছে না? না, ও কিছুই বলতেছে না। ছেলে যথেষ্ট ধৈর্যবাহী। ও কিছুই Definitely. বলতেছে না। তো আমার মা ওকে বলল যে তোমরা আলাদা থাকতেছো, তুমি কাজ করো, আপাতত তুমি একটা বাসা নাও। মানে তখনও আমি এখন তখনও ওর বাসায় যাইনি, যেহেতু আমার বিয়েটা হুট করে হয়ে গেছে। একটা অ্যারেঞ্জমেন্টের একটা ইচ্ছা ছিল যে পরবর্তীতে হয়তো একটা রিসেপশন হবে,
কিন্তু ওই রিসেপশন হওয়ার আগে তখন আমার মা বলতেছে যে যখনকারটা হয় তখন দেখা যাবে, তুমি আগে একটা বাসা নাও, একসাথে থাকো, দেখো হয়তো আস্তে আস্তে ঠিকও হয়ে যেতে পারে, যেহেতু দূরে থাকো এমনিতেও একটু সমস্যা ঝামেলা এগুলাতে হয়। তখন সে একটা বাসা নিল এবং সে মিরপুরের বাসা ছেড়ে আমাদের এরিয়াতে চলে আসলো, মানে আমি আমার বোনের বাসার পাশে তখন সে একটা বাসা নিল। একদমই সিম্পল একটা বাসা আমি নিলাম। যেদিন মানে আমরা যে বাসাটা নিছি, ওর ওর ব্যাচেলর লাইফে ওর কিছু টুকটাক জিনিসপত্র ছিল ওগুলো, আর আমি একটা তোষক 2টা বালিশ নিয়ে আমি মোটামুটি একটা বাসা, মানে তখন আমার এটাই শান্তি ছিল যে আমার নিজের একটা বাসা হচ্ছে, আমার নিজের বাসা। তখন ওই বাসায় উঠি, তারপর তো তার সাথে আমার আরো বেশি গ্যাঞ্জাম শুরু হলো। মানে এখন মানে যদিও একসাথে থাকতেছে কিন্তু আমি তাকে দেখতেই পারতেছি না। তাকে সারাক্ষণ বলতেছি, তুমি কেন আমাকে বিয়ে করলা, তুমি কেন আমাকে বিয়ে করলা, তুমি বিয়ে না করলে তো আমার বাবা আমাকে বিয়ে দিত না, তোমারই সব দোষ, তোমারই সব দোষ, তুমি কেন আমাকে বিয়ে করলা। তখন সে আমাকে বলতো যে দেখো, যদি তোমার ভালো না লাগে তুমি তোমার মতো করে চলে যেতে পারো, আমি কখনোই তোমাকে নিয়ে কোনো বলবো না। যদি তুমি আমার দোষ দিয়েই চলে যাও, যে ছেলের সমস্যা বা আমার সাথে যত পারো আমাকে নিয়ে কথা বলো, আমার দোষ দিয়ে চলে যাও, আমি তোমাকে কখনোই ওইটা বলবো না যে তোমার দোষ আমি কখনোই দিব না, বা তুমি যে আমাকে ছেড়ে চলে গেছো বা ওইটা আমি কখনোই এই সমাজের কাছে কারো কাছে ও কি জিজ্ঞেস করতো আপনাকে যে কেন এরকম করছো, রিজনটা কি? হ্যাঁ, ও আমাকে জিজ্ঞেস করতো তোমার পছন্দের কেউ আছে কিনা, বা তুমি কেন এমন করছো। আমি তখন বলতাম যে আমি মানে ছোটবেলা থেকেই তো মানুষের মনে বিয়ে নিয়ে একটা অনেক বেশি ইচ্ছা, একটা স্বপ্ন থাকে। আমার যেরকম ইচ্ছা ছিল সেটা আমার হয় না, এই জন্য আমি এটা মেনে নিতে পারি। মেয়েদের মনে স্বপ্ন থাকে রাজকুমার, আর ছেলেদের মনে স্বপ্ন থাকে প্রিন্সেস। বাস্তবতা যে আসলে কি হওয়ার পরে বোঝা যায় যে আসলে তখন বয়সটাও আমার খুব একটা ওরকম, আমি তখন 19 বছর। বিয়েটাকে ফেয়ারি টেল বানিয়ে ফেলেছে আসলে এই বুর্জোয়া সংস্কৃতি। টু বি অনেস্ট, বিয়েটা আসলে এই জিনিসটা না। বিয়েটা ডেফিনেটলি আজকের এই গল্প যারা পুরোটা শুনবেন তারা বুঝতে পারবেন যে বিয়েটা আসলে কি, এবং ইটস আ গ্রেট চ্যাপ্টার অফ লাইফ। এটা সম্পর্কে জেনে শুনেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এটাকে ফেয়ারি টেলের জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না। বহুবার বলেছি আমি বহু অনুষ্ঠানে, ডেফিনেটলি। তারপর তখন ও আমাকে বললো যে তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি তোমার মতো করে তুমি চলে যেতে পারো, কিন্তু আমি তোমাকে কখনোই ছাড়তে পারবো না। তো আমি আবার ওকে বলতাম, তুমি ছাড়ো আমাকে, তুই ছাড়বি, তুই কেন ছাড়বি না, তুই ছাড়, আমি ছাড় না। মানে রাগ উঠলে এরকমই করতাম যে আমি যদি ছেড়ে দিই আমার বাবা মা আমাকে জায়গা দিবে না, তুই ছাড়তে হবে, তুই আমাকে ছেড়ে দে, তাহলে আমি বাঁচি, তুই আমাকে ছেড়ে দে। তখন বল, আমি এই কাজটা কখনোই করতে পারবো না, আমি তোমাকে কখনোই ছাড়তে পারবো না, তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও, আমার যত দোষ আছে সব বলো, এগুলা বলে তুমি চলে যাও। কিন্তু আবার তখন আমার মাথায় কাজ করতো, আচ্ছা আমি যদি ছেড়ে চলে যাই আমার বাবা মা তো আমাকে জায়গা দিবে না, আমি যাবো কোথায়। বাসায় কি রান্না বাড়া করতেন ওই সময়টাতে? না, আমি তখন রান্না বাড়া খুব একটা আমি পারি না। তাহলে এমনই আমার বোনের বাসা কাছে ছিল, আমার বোন রান্না করে করে বক্সে করে পাঠিয়ে দিত। বাট আমার ফ্যামিলি ইনফর্ম ছিল যে আপনাদের সংসার এরকম চলতেছে, এভাবে ঝামেলা চলতেছে। ওর ফ্যামিলিতে স্টিল হয়তো আজকে আমার ভিডিও দেখলে হয়তো জানতে পারবে, তখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ জানে না ওর সাথে যে আমার ইনিশিয়ালি কি ছিল। জি, ইনিশিয়ালি এগুলা ছিল তখন না তো কেউ জানে না বলে। কেউ জানে না। আর আপনার ফ্যামিলিতে? আমার ফ্যামিলি আমার বাবা মা ভাই বোন সবাই জানে। কারণ ওনাদের কাছ থেকে ফিল হয় না যে বিয়ে দিয়ে বিপদে পড়লাম কিনা আপনার বাবা মা? হ্যাঁ, এরকম তো অনেক মানে গিল্টি ফিল করছে তারা যে কি করলাম, মানে একদমই মন বসতেছে না মেয়েটার, এতদিন হয়ে গেল এখনো এরকম করতেছে। বাবা মাঝে মাঝে রাগ হইতো, অনেক রাগ হইতো, মানে আমার সাথে রাগ হইতো, আবার আমিও বাবার সাথে রাগ হইতাম, তুমি তো আমাকে বিয়ে দিছো, কেন দিলে এইভাবে। আমিও বাবার সাথে রাগ করে অনেকদিন কথা বলি নাই। তখন যখন এক পর্যায়ে এরকম ছিল, আবার তার প্রতি আমার মায়াও লাগতো। দেখতাম যখন তার সাথে আমার ঝগড়াঝাটি হয় বা কিছু, সে চুপচাপ বসে বসে কান্না করতো, মানে আমি যখন বলতাম আমি চলে যাব, থাকবো না, সে চোখের পানি ফেলতো, তখন এটা দেখলে আবার খুব মায়া লেগে যেত। ওকে। তারপর মা আমাকে একদিন বললো যে এখনো এরকম করতেছো, আর কি করব, অনেক তো চেষ্টা করলাম, অনেক বুঝাইলাম, আল্লাহর কাছে দোয়াও করলাম, কোনোটাই যেহেতু কিছু হচ্ছে না, তুমি করবাই না, তাহলে তো আর কিছু করার নাই, তুমি চলে আসো, কিন্তু এটা মাথায় রাখো তোমার বয়স কম, তোমাকে হয়তো আমরা আবার বিয়ে দিব। কিন্তু সেখানে যদি মানে আমি মানলাম জাহিদ খারাপ, সে অনেক খারাপ, ইভেন ভাইয়া বিশ্বাস করবেন না, আমি তার নামে বানায় এত খারাপ কথা বলতাম, নেগেটিভ কথা বলতাম, যে ও এরকম করে, ও ভালো না, হেন না তেন না, মানে ওকে যতভাবে নেগেটিভলি আমার বাসায় উপস্থাপন করা যায় আমি সেটাই করতাম। ওকে, শুধুমাত্র বিয়েটা ভাঙার জন্য? শুধুমাত্র তার সাথে আমি থাকবো না এই জন্য। তারপর মা আমাকে বললো যে ঠিক আছে তুমি চলে আসো, কিন্তু তুমি এটা মাথায় রেখো যে তোমাকে আমরা আবার বিয়ে দিব, কিন্তু সেটা যদি জাহিদের থেকেও খারাপ হয় তখন কি করবা, তখন মানুষ তোমাকে খারাপ বলবে, তুমি আর তখন তোমার আর কোনো উপায় থাকবে না। আর সুখ দেওয়ার মালিক আল্লাহ, তুমি যদি একটা মানুষের এরকম কষ্ট দাও মনের মধ্যে, আল্লাহ কখনই তোমাকে সুখ দিবে না, তুমি সুখে থাকতে পারবে না।
তখন এই কথাগুলো মাথায় ঘুরতো। আবার সেও মন খারাপ করতো। তার দিকে তাকালেও মায়া লাগতো। যে আসলেই তো আমি যদি এটা করি আল্লাহ তো মনে হয় না আমাকে ক্ষমা করবে। আমি যদি পরবর্তীতে লাইফটাতে আমার আরো বেশি কষ্ট হয় তখন আমি কি করব? আমার যদি সেই লাইফটা আরো বেশি খারাপ যায় তখন আমি কি করব? এরকম করতে, করতে আমাদের সংসারটার বয়স হচ্ছে সামনের দিকে আগাচ্ছে। তারপর আস্তে, আস্তে মনে হয় একটু বুঝতে শিখলাম। আস্তে, আস্তে একটু বুঝতেছি। তখন আমার মনে হলো যে আসলে আমি তখন মানে মনে হলো যে আমার বেবি নেওয়া উচিত। অলমোস্ট আমাদের ২ বছর হয়ে গেছে। ২ বছর এভাবেই চলেছে? ২ বছর এভাবেই চলেছে। তখন আমিই চাচ্ছিলাম কিন্তু আমার হাসব্যান্ড বলল, "তুমি তো নিজেই এখনো বাচ্চাদের মতো করো। তুমি তো নিজেই" আর বেবি নেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন হঠাৎ করে? মানে আমি চাচ্ছিলাম যে আমি সংসারটা করি আসলে। ও এক পর্যায়ে আপনি ডিসিশন নিয়েছেন সংসারটা করবেন। হ্যাঁ, সংসারটা করি যেহেতু আমার মন বসছে না, তাহলে হয়তোবা বেবি নিলে হয়তোবা আমি ঠিকও হয়ে যাব। হয়তো আমার সংসারের প্রতি একটা টান আসবে। ততক্ষণ পর্যন্ত জাহিদের প্রতি মানে আপনার হাসব্যান্ডের প্রতি কোনো ধরনের কোনো সফট কর্নার, মায়া, প্রেম এগুলো মায়া লাগতো কিন্তু কেমন যেন লাগতো। কখনো মায়া লাগতো খুব, আবার কখনো মনে হতো না ছেড়ে চলেই যাবো, ওই সংসার করব না। ওকে, এরকম একটা ওকে। ছিল। তারপরে আবার একটা সময় মনে হলো যে না, যেহেতু বাবা-মা বিয়ে দিয়েছে, আমার বাবাও মানে আমাদের এলাকায় একটু সম্মানী মানুষ, তাকে সবাই চিনে। আমি যদি এই কাজটা করি আমার বাবা-মা অনেক কষ্ট পাবে, আমার বাবা-মা অনেকের কথা শুনবে, মানুষের কথা শুনবে। আমার মনে হয় না এই কাজটা করলে এটা ভালো কিছু হবে। আর ওই যে মা বলছে যে সুখ দেওয়ার মালিক আল্লাহ, তুমি যদি পরবর্তীতে তোমাকে আমরা বিয়ে দিব, ওইটা যদি এর থেকেও খারাপ হয় তখন কি করবা? ওই কথাটাই মাথায় একটু বেশি ঘুরতো যে আসলেই তো যদি আমার লাইফটা আরো বেশি ক্রিটিক্যাল হয়ে যায়, এখানে তো আমার কোনো সমস্যা নেই, সমস্যা আমি নিজে, আর তো কোনো সমস্যা নেই, তাহলে আমি এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। জাহিদের পক্ষ থেকে কি কোনো ট্রাই ছিল? যেহেতু লাইক ওর প্রতি আপনার একটা সফট কর্নার তৈরি করার জন্যে বা প্রেম তৈরি করার জন্যে, ভালোবাসা আনার জন্যে ও কোনো ধরনের কোনো চেষ্টা করতো? যেটা ও চেষ্টা এক্সট্রা এফোর্ট দেওয়া যেটাকে বলে? ও চেষ্টা করেছে আমাকে, মানে ওর জায়গা থেকে অনেক চেষ্টা করেছে। আমাকে ছোটখাটো গিফট দিত, ইভেন দো আমাকে এটাও বলছে তুমি আমাকে ভালোবাসার দরকার নেই। না আমি সারাক্ষণ দেখা যায় ওর সাথে ভালো কথাও না, আমি খুব অ্যাগ্রেসিভলি বলতাম। আচ্ছা। তো আমাকে বলতো আমাকে ভালোবাসার দরকার নেই, তুমি জাস্ট আমার সাথে একটু ভালো করে কথা বলো। মানে ও আপনি যখন ওর সাথে খারাপ ব্যবহার করতেন ও কোনো খারাপ ব্যবহার করতো না? ও রিপ্লাই ও দিত না? কখনোই আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি, কখনোই। এটাই তো সবচেয়ে বড় গিফট। এই জিনিসটার জন্যই আমার মনে হয়েছে যে আসলে সে একজন ভালো মানুষ, আসলে সে একজন জেনুইন মানুষ। আমরা যখন কারোর সাথে খারাপ আচরণ করি আমরা কিন্তু জানি যে আমরা খারাপ আচরণ করছি। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বিকজ উই আর নট বেবি। সো অপর পক্ষ থেকে রিয়াকশন কি আসবে ওটাও আমাদের হিসাবের মধ্যে থাকে, কিন্তু রিয়াকশন না আসলে তখন কিন্তু আমাদের ব্রেনের সিগন্যালটা অন্যরকম হয়ে যায়। ইভেন তো তার ফ্যামিলিতেও সে কখনো কাউকে কিছু বলে, ভেরি গুড। কেউ জানে না। হয়তো আজকে আমার ভিডিও দেখলে অনেকেই জানতে পারবে, এখন পর্যন্ত কেউ জানে না যে আমাদের লাইফে এত কিছু গেছে। সো বেবি নেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং হাজবেন্ড বলল যে দেখো বুঝো। হ্যাঁ, ও আসলে তখন আমাকে বলল যে তুমি নিজেই এখনো বাচ্চা, তুমি নিজেই এখনো সংসারী না, তুমি কিভাবে মানে বাচ্চা করবে। তখন আসলে বিয়ের তখন ২.৫ বছর পরে আমার বেবি আমার হয়। তখন ওই বেবি আসার পর আসলেই যেটা আমি চিন্তা করছিলাম সেটা হয়। আমি আস্তে, আস্তে একটু সংসারী হয়ে উঠি। বাচ্চার প্রতি মানে বাচ্চা জন্ম দেওয়ার পরে আমি অনেকটাই ঠান্ডা হয়ে যাই। মানে এটা কি তখন আপনার লেখাপড়া আমার বন্ধ হয়ে গেছে? পড়া কমপ্লিট। ও আপনি অনার্স কমপ্লিট করে ফেলেছেন। অনার্স তো আপনার যে ভয় ছিল সেটাও তো হ্যাঁ, হয়নি। সেটাও হয় নাই। সে আমার পড়াশোনার জন্য কোনো হার্মফুল ছিল না। ওকে। সে আমার পড়াশোনায় যথেষ্ট সাপোর্ট দিয়েছে সবকিছুতেই। আমি বিয়ের আগে যে স্বাধীনতাটা পাই নাই, যেহেতু আমার ফ্যামিলি, আমার বাবা-মা একটু ধার্মিক ছিল। আমাকে মানে ছেলে বন্ধু তো দূরের কথা, আমার কখনো মেয়ে বন্ধুদের সাথেও আমার বাড়ির বাইরে যাওয়ার অনুমতি ছিল না। সেখানে আমি আমার হাসব্যান্ডের কাছ থেকে আমার বিয়ের পরে অনেক স্বাধীনতা পেয়েছি, যার কারণে ওর প্রতি একটা সফট কর্নার তখনই ছিল যে আমি অনেক ঘুরেছি, বন্ধু-বান্ধবীদের সাথে অনেক জায়গায় যেতাম, খেতে যেতাম, শপিংয়ে যেতাম, যেটা আমি আগে কখনোই করতে পারিনি। তারপর যখন বেবি হলো, তখন বেবি একটু বড় হলো, আমরা আস্তে, আস্তে একটু ট্যুর দেওয়া শুরু করলাম। দেশের বাইরে অনেক জায়গায় গিয়েছি, ঘুরতে অনেক জায়গায় গিয়েছি। সে যথেষ্ট সাপোর্টিভ একজন মানুষ সবকিছুতেই। আমার বাচ্চারা মায়ের থেকে বাবার পাগল বেশি, এবং সে এমন একজন মানুষ, সে মানে বাবার যে অবদানটা বাসায় সেটাও রাখতে পারে, মায়েরটাও সে রাখতে পারে। মানে আমি যদি বাসায় না থাকি, সে বাসায় আছে, আমি 2 দিন বাসায় না থাকলেও কোনো প্রবলেম নেই। সে বাচ্চাদের খাওয়াতে পারবে, ঘুম পাড়াতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং সে সবকিছু পারে, গোসল করাতে পারে, সবকিছু করতে পারে। তো বাচ্চারা আমার থেকে তার প্রতি অ্যাটাচড বেশি। ঘুমাবে তার কাছে, আমার কাছে ঘুমাবে না। সে এত বেশি কেয়ারিং একজন মানুষ সবার ক্ষেত্রে। সে আমাকে বলতো যে তুমি আমাকে ভালোবাসার কোনো দরকার নেই, তুমি জাস্ট আমার সাথে একটু ভালো আচরণ করো, আমার আর কিছু চাই না। আমার বেবি বড়টা যখন 10 বছর, তখন আমি বললাম
যে দেখো আমার মানে আমাদেরও ইচ্ছা ছিল না, প্ল্যান ছিল না সেকেন্ড বেবির। তখন একদিন কেন জানি আমি কোথা থেকে একজনকে কথা বলতে শুনেছি যে একটা বাচ্চা হলে কি হয় যে পরবর্তীতে বাবা মা তো সারা জীবন বেঁচে থাকে না, বাবা মা না থাকলে এই বাচ্চাটা একদম এতিম হয়ে যায়, মানে ওর আপন বলে কেউ থাকে না। তখন এই কথাটা আমার মাথায় খুব লাগলো যে আসলেই তো সত্যি, আমি ওইভাবে কখনো চিন্তা করিনি যে আসলে তো আমার বাচ্চাটা একা হয়ে যাবে যখন আমি থাকবো না, ওর তো কেউ নাই, ওর আপন বলে তো কেউ নাই। তখন আমি তাকে বললাম যে এই জিনিসটা না আমার খুব খারাপ লাগতেছে, আমি আরেকটা বেবি চাই। তখন আমাকে বললো কি, আমি আবার আমার ফার্স্ট বেবি যখন হয় তখন আমি অনেক বেশি সিক ছিলাম সব কিছুতেই, আমি মানে একদমই খাওয়া দাওয়া করতে পারতাম না, অনেক বেশি সমস্যা। আর যেহেতু আমাদের একার সংসার, মানে আমাদের বাসায় হাজব্যান্ড ওয়াইফ ছাড়া আমরা কেউ নেই, আমাদের একটু দেখাশোনা বাচ্চা সামলানো একটু কষ্ট হয়ে যায়। তখন সে আমাকে বলছে যে তো বলতো যে তোমার অনেক কষ্ট হবে, আমি মানে চোখে দেখতে পারবো না, তোমার এই কষ্টগুলো আমার সহ্য হয় না। তখন আমি তাকে কনভিন্স করলাম যে প্রথমবারটা নাকি এরকমই হয়, সেকেন্ড বেবি হলে এরকম হয় না, সেকেন্ড বেবি হলে একটু ইজি থাকে ব্যাপারগুলো, আমার সমস্যা হবে না। তো সেকেন্ড বেবি যখন চাচ্ছিলাম, আমার অনেক দিন সময় লেগে যায় সেকেন্ড বেবি কনসিভ করতে। তা আমরা হচ্ছে বেড়াতে যাব মালয়েশিয়াতে। তখন আমি যেদিন আমার ফ্লাইট, সন্ধ্যা 7টায় আমার ফ্লাইট, আমি সেদিন সকালবেলা জানতে পারলাম যে আমি কনসিভ করেছি। ওকে। কিন্তু আমার তখন মাথায় ঘোরাচ্ছিল যে আমি কি করব, আমার 7টার সময় ফ্লাইট, আমি কি করব। আমি যদি এই বিষয়টা আমার হাজব্যান্ডকে বলি, ও সব ক্যান্সেল করে দিবে এখন। কিন্তু আমি চাচ্ছি না যে এটা রিস্ক cancel পিরিয়ড হোক। ওই সময়টাতে ইনিশিয়ালি। হ্যাঁ। কিন্তু আমি চাচ্ছি না যে ট্যুরটা ক্যান্সেল হোক, যেহেতু আমাদের সবকিছু বুক করা হয়ে গেছে, হয়ে গেছে, অনেক বড় লস হয়ে যাবে। তারপর লসের থেকে বড় চিন্তা করেছি যে আমার ঘোরাটা মিস হয়ে যাবে। আবার বেবি কনসিভ করলে বেবি হতে হতে আবার সবকিছু ঠিক হতে মিনিমাম 2 বছর লেগে যাবে। আবার কবে যাব এতদিন, মানে আমি তাকে বলতে চাই আবার বলতে পারছি না। আমি জানি এখন যদি বলি সে একদমই সব ক্যান্সেল করে দেবে। তখন আমি মেডিসিন কিনে মোটামুটি একটু প্রিপারেশন নিয়ে রাখছি। তা আমি যেহেতু জানি যে এর আগেও ফ্লাই করেছি, প্লেনে উঠলে কথা বলা যায় না, যেহেতু কানে একটা অনেক বেশি সাউন্ড লাগে, কথা বলতে গেলে কিন্তু কানে খুব বাজে, প্লেনের আওয়াজের ভিতরে, কিন্তু প্লেনের ভিতরে কথা বলতে খুব কষ্ট লাগে। আমি জানি না অন্যদের হয় কিনা, কিন্তু আমার হয়। আমি কথা বলতে গেলে আমার কান বন্ধ হয়ে যায় প্লেনের মধ্যে। তা আমি তাকে কি বলবো এটা আমি মেসেজ করেছিলাম ফোনে, মানে একটা লেখা লিখে রেখেছিলাম, যেহেতু আমি কনসিভ করছি ওই নিউজটা তাকে আমি কিভাবে দিব। তো আমি চিন্তা করে তাকে, মানে আমি যখন বাংলাদেশ ক্রস করে চলে যাব তখন তাকে আমি এটা বলবো যে আমি কনসিভ করেছি, তখন তার সে ক্যান্সেল করতে পারবে না। এর আগে যদি বলি তাহলে সে ক্যান্সেল করে দিবে। তো যখন মোটামুটি আমি 25-30 মিনিট ফ্লাই করেছি 30,000 ফিট উপরে, তখন আমি তাকে আমার ফোন বের করে মেসেজটা দেখাই, ও সেটা পড়ো। তখন সে পরে এরকম আমার দিকে তাকায় আছে, মানে কি তুমি কি করছো এটা, মানে সে খুশি হওয়ার থেকে সে মানে সে ভয় পেয়ে গেছে, অবাক হয়ে গেছে, মানে তুমি কি করছো এটা, তুমি আমাকে এতক্ষণ কেন বললা না, যে বললে কি করতাম, ক্যান্সেল করতাম, আমি এই জন্যই বলিনি। মানে আমি তুমি কি পাগল হয়ে গেছো, তুমি এই মানে সে আমাকে ইয়ে কর, মানে সে কি বলবে বুঝে উঠতে পারতেছে না, কাজটা একটু ভালো করো না, আমাকে বারবার শুধু বলতেছে কাজটা একটু ভালো করো না, এটা অনেক বড় রিস্কি হয়ে যাবে, অজানা একটা দেশে যদি তোমার একটা প্রবলেম হয় আমি তখন কোথায় যাব, কি করব। আমি বলছি কিছু হবে না, চলো, কিছুই হবে না, আমি ঠিক আছে, কিছু হবে না। তখন যাক, এইভাবে বলে আসলেই আল্লাহর রহমত ছিল, কিছু হয় না। আমরা ভালোভাবে 15 দিন ঘুরে টুরে তারপর দেশে আসি। আসার পরে তার কিছুদিন পর থেকে আস্তে আস্তে আমার হাজবেন্ড একটু অসুস্থতা ফিল করে, মানে ওর শারীরিক একটু দুর্বল। অসুস্থতা ফিল করার কথা আপনার ফিল করতেছে আপনার? হ্যাঁ এক্স্যাক্টলি, ও আমাকে এই কথাটাই বললো যে প্রেগনেন্ট তুমি, কিন্তু মনে হচ্ছে যেন আমি। ওকে। মানে যেহেতু আমি কনসিভ করি, আমার আস্তে আস্তে বেবি বড় হচ্ছে, আমার পেট বড় আপনার হচ্ছে। ফার্স্ট বেবির সাথে সেকেন্ড বেবির গ্যাপ কত? 10 বছর। ও ওকে। তখন মানে পেট বড় হবে আমার, কিন্তু পেট বড় হয়ে যাচ্ছে ওর। ওকে। মানে ও আমাকে এটা বলতেছে যে কি ব্যাপার, মানে দুষ্টুমি করতেছে আমার সাথে, যে প্রেগনেন্ট হবে কিন্তু মনে হচ্ছে যেন আমি। মানে ও ভাবতেছে যে ওর হয়তো বা বুড়ি বেড়ে যাচ্ছে। আমাকে বলতেছে, হ্যাঁ আমাকে বলতেছে তুমি আমাকে খাবার দাবার কমাই দিবে তো, ইদানিং খুব অস্বস্তি লাগে, হাঁসফাঁস লাগে, কেমন যেন লাগে, ভালো লাগে না, আমি মনে হয় একটু বেশি খাওয়া দাওয়া করতেছি। তা তখন তো আমি আমার নিজের দিকেই করে কুল পাই না, আমার নিজেরই শরীর ভালো লাগে না, আমি আর তার দিকে অত কেয়ার করি নাই। সে দেখা যায় সে তখন অফিসটাও খুব একটা বেশি সাপোর্ট দিতে পারছে না, সে অনেক বেশি উইক হয়ে যাচ্ছে, তার খুব খারাপ লাগে, সে দুর্বলতা ফিল করতেছে, আর প্রায় সময় হুটহাট জ্বর আসতেছে। ওকে। তো আমিও না তখন ওইভাবে আসলে কেয়ার করিনি যে হয়তো বা সিজন চেঞ্জ হচ্ছে, বাট সেটা নানানভাবে আমি তখন নিজের প্রতি, আমি তখন প্রেগনেন্ট, আমি ওর প্রতি ওইভাবে খেয়াল করতে পারিনি। তারপরে কি হয়, কদরের রাত রমজান মাসে আমি খেয়াল করলাম যে তার পাটা একটু ফুলা লাগছে আমার কাছে। এতদিন সে বলতেছে যে তার পেট ফুলা লাগতেছে। তো আমি দেখলাম যে তার পা ফুলা লাগতেছে আমার কাছে। তো আমি ওর পায়ের মধ্যে একটু চাপ দিলাম, দেখলাম আমার আঙ্গুল চলে যাচ্ছে, মানে দেবে যাচ্ছে, যেটা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে হয়, পায়ে পানি চলে আসে। আমি বললাম কি ব্যাপার, যেটা আমার হওয়ার কথা সেটা তোমার কেন হচ্ছে? তখন আমাকে বলতেছে যে জানি না, ইফতারের পরে পা ঝুলায় যে শুয়েছিলাম, মনে হয় ওই কারণে এরকম কিছু।
এটা কেমন কথা? মানে পা ঝুলায় শুয়ে থাকলে পায়ের মধ্যে এরকম পানি চলে আসবে? তো আমিও আর ওইটাকে সিরিয়াসলি নিই নাই। যে তার পরের দিন আমরা গ্রামে চলে যাই ঈদের জন্য। ঈদ করতে গ্রামে চলে যাই। গ্রামে যাওয়ার পরে আমার মা, আমার ভাই ওরা মানে ওকে দেখেই একটু সন্দেহ করতেছে, "কি ব্যাপার? ও এরকম শুকায় গেছে কেন?" আমি বলছি, "রোজা রাখতেছে তো শুকাবেই।" এ বলছে, "না, এরকম তো আগে কখনো হয়নি। একদম গাল-টাল ভেঙে যাচ্ছে, শরীর পুরা ভেঙে যাচ্ছে। কেমন যেন দেখা যাচ্ছে। আবার ওর পাটা ফুলে আছে।" আমার মা আমার সাথে রাগ করতেছে, "তুমি এই অবস্থায় কেন আসলা বাড়িতে? এই অবস্থায় কেন আসলা? ওকে ডাক্তার না দেখায় কেন তুমি বাড়িতে আসলা?" তো আমিও আসলে তখন তাদের সবার এত সিরিয়াসনেস দেখে আমি একটু টেনশনে পড়ে গেলাম যে আসলে সামথিং রং। মানে কিছু একটা মনে হয় হচ্ছে। না হলে সবাই এত বেশি সিরিয়াস হচ্ছে। আর সে আমার মানে এর মাঝখানে একটা কথা বলি, আমার বাসায় আমার থেকে সবার পছন্দের ছিল সে। মানে কোন একটা কিছু নিয়ে বললে আমাকে বলতো কি, "হ্যাঁ, হইছে আমরা জানি তুমি কেমন।" না কখনোই আমার কমপ্লেইন তারা শুনে নাই। তারা এত বেশি তাকে পছন্দ করত সবাই। তারপর আমি আমার বাড়িতে ছিলাম, ও ওদের বাড়িতে চলে গেল ঈদের আগের দিন। আম তখন ওদের বাড়ি থেকে আমার ফোন আসলো। মানে আমার যা আমাকে ফোন দিচ্ছে যে, "জাহিদের এই অবস্থা, তুমি ডাক্তার না দেখায় কেন আসলা?" তখন আমি জানি না যে ওর যে বাড়িতে যে আরো বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। ওর তখন লুজ মোশন শুরু হয়ে গেছে এবং সে বিছানায় পড়া। ওহো! এবং শরীর আরো বেশি ফুলে যাচ্ছে সবকিছুতে। তখন আমাকে ভাবি বলতেছে যে, "এই অবস্থা, তুমি ডাক্তার না দেখায় কেন আসলা?" তা আমি বলতেছি, "ভাবি আমি তো এরকম কিছু বুঝি নাই। আচ্ছা দেখি তোরে ঈদ শেষ হলে তাহলে তাড়াতাড়ি চলে যাবো ঢাকায়।" তো রমজান মাস ঈদ শেষ হলেও তো সবকিছু আবার ওপেন হতে ১ সপ্তাহ ১০ দিন লেগে যায় সবকিছু মিলায়। তখন আমরা ঢাকায় আসলাম। ঈদের কিছুদিন পরে আসার পরে ওরই পরিচিত একজন ডাক্তার আছে। উনি হচ্ছে মেডিসিনের ডাক্তার। ওর কাছে গেল। উনার কাছে গেল। উনি ওকে দেখে হয়তোবা বুঝে ফেলছে মানে কি হতে পারে। তো উনি ওরে কিডনি আর লিভারের কিছু টেস্ট দিল। তো দেখা গেল যে ওর কিডনি টেস্টগুলো সব ভালো আছে। অনেকগুলোই টেস্ট দিয়েছে, তো আমার সবগুলোই ভালো ছিল। কিন্তু লিভারের যে টেস্টটা ওটা তখন উনি বলে নাই। উনি ওকে বলছে যে, "তুমি পিজিতে হেপাটোলজিস্ট ডিপার্টমেন্টে তুমি এই ডাক্তার দেখাও।" ডাক্তার সাজেস্ট করে দিল যে এই ডাক্তারের কাছে যাও। তো পিজিতে অনেকদিনই আসলো, টেস্ট করলো। অনেকদিন লেগে গেছে ওর রোগটা ফাইন্ড আউট করতে। অনেক টেস্ট ছিল, ডিএনএ টেস্ট, মানে লিভারের অনেক ফাংশন, অনেক কিছু টেস্ট করতে এগুলোর রেজাল্ট আসতে অনেকদিন লেগে গেছে। ১০-১৫ দিন পরে আমরা জানলাম যে আসলে ওর লিভারে প্রবলেম হয়েছে, যেটা লিভার সিরোসিস, এবং যেটা হয়েছে ওর হেপাটাইটিস বি ভাইরাস থেকে। এবং এটা বলা চলে এটা ওদের ফ্যামিলিগত। মানে তখন তো মানে মাথায় আকাশ ভেঙে পড়াটা কি জিনিস, যেটা ছোটবেলা থেকে শুনে আসছি ওইভাবে ফিল করিনি। তখন আসলে আমার মাথায় আকাশটাই ভেঙে পড়েছে। তখন ওর বয়স কত যখন এটা ধরা পড়লো? আমার হাজবেন্ডের হ্যাঁ, ওই সময় 40। 40-এ গিয়ে এটা ধরা পড়েছে। ওকে, তারপর? তখন আমার মাথায় আসলে আকাশটাই ভেঙে পড়লো। কারণ আমি তখন প্রেগন্যান্ট 6 মান্থ। খুব স্বাভাবিক। আর ও আরো বেশি ভেঙে পড়ার কারণ হচ্ছে ওরই এক বড় বোন এক্সপায়ার্ড করেছে, সেম কেস। ওহো! সেম কেস। এবং ওই আপা উনি আমার বিয়ের আগেই মারা গেছে। উনি হচ্ছে ১ মাস সারভাইভ করেছে ও রোগ ফাইন্ড আউট করার পরে। ১ মাসের মধ্যে উনি এক্সপায়ার্ড হয়ে গেছে। যার কারণে আসলে আমার মাথায় তখন আকাশটাই ভেঙে পড়ছিল। আমি ঠিকমতো ঘুম নাই, কিছু নাই, এবং ওকে আমি কখনো বুঝতে দিতাম না যে আমি যে এত বেশি চিন্তা করছি বা এত কিছু করছি। এবং সারাটা রাত আমি নানান জায়গায় শুধু ঘাটাঘাটি করতাম যে এই রোগটা কেন হয়, এটা ট্রিটমেন্ট কি, এটা কি হচ্ছে। বিভিন্ন জায়গায় আর্টিকেলস, অনেক পড়াশোনা করেছি আমি এটা নিয়ে। মানে আমি তাকে দেখতেও দিতাম না। সে ঘুমাচ্ছে, আমি ওই প্রেগনেন্ট অবস্থায় সারা রাত বসে এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি যে আসলে এটা ট্রিটমেন্ট কি। আমি যদিও তখন পর্যন্ত জানি এটার আসলে তেমন কোনো ট্রিটমেন্ট নেই। কত সালের গল্প এটা? এটা ২০২৩। মাত্র ২ বছর আগের। তখন আমি জানি যে এটার কোনো ট্রিটমেন্ট ওই অর্থে নাই, এবং সেটা আমাদের বাংলাদেশে আসলেই নাই। আমাদের দেশে এখন পর্যন্ত লিভারের মানে ফাইনাল কোনো ট্রিটমেন্ট নাই, না শুধু মেডিসিনের উপরই আমাদের দেশে চলে এখন পর্যন্ত। তো যেহেতু এটা কিউরেবল না, এবং মেডিসিনেও যে আপনি ভালো থাকতে পারবেন সেটাও না। এটা যে কোনো সময় মেডিসিনেও, অনেক সময় মেডিসিন মানে কি যতদিন বেঁচে আছে জাস্ট মেডিসিনটা খেয়ে যেতে হবে, কিন্তু এটা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং এই লিভার সিরোসিসের কারণে শরীরে বিভিন্ন ভেনগুলা অকেজো হয়ে যায় আস্তে আস্তে, এবং কিডনির উপর এফেক্ট করে, কিডনি ড্যামেজ হয়ে যায়, বিভিন্ন আস্তে আস্তে মানে একটা পর্যায়ে খারাপের দিকে চলে যায়। এবং সিরোসিসটা একটা সময় টিউমার থেকে ক্যান্সার হয়ে যায়, এবং এগুলো খুব দ্রুত হয়ে যায়। তখন আমার মাথায় শুধু কাজ করতেছিল যে আচ্ছা যা হয়েছে, কিন্তু এটা সমাধান কি। আমি শুধু সমাধান খুঁজতাম, যা হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে সেটা আমি যাব না, কিন্তু এটা আমার সমাধান করতে হবে। এটা সমাধান কি, এটা কিভাবে করা যায়, কোথায় আছে এটা সমাধান। শুধু ঘাটাঘাটি করছি, অনেক কিছু জেনেছি। তখন
মানে আমার তখন এমন লাগতো যে আমার 6 মাসের বাচ্চা এটা কবে হবে, মানে আমি কবে রিলিজ পাবো, মানে আমি রিলিজ পেলে হয়তো বা আমি অনেক মানে কিছু একটা করতে পারবো। আমি নিজেই তখন ঘরবন্দি হয়েছি, আমি কোথাও যেতে পারছি না, কিছু করতে পারছি না। তখন আমার বাবা আমাকে বলছে তুমি ভেঙে পড়ো না, নিশ্চয়ই কোনো না কোনো সমাধান আছে, তুমি জামাইকে বলো ইন্ডিয়ার ভিসা করতে বলো, ইন্ডিয়াতে যেতে বলো, ওখানে গিয়ে দেখো কি হয়। তো আমার তখন তো ওর সাথে যাওয়ার মতো কেউ নাই, তখন আমার বাবাই ওকে নিয়ে যায় ইন্ডিয়াতে, আমার বাবা আর ও যায় ইন্ডিয়াতে। তখন আমি মেবি 7 মানে প্রেগনেন্ট। ওখানে ডাক্তার দেখানো তো ওনারা বললো যে এটা আসলে প্রাইমারি স্টেজে আছে, তবে এটার ট্রিটমেন্ট একটাই, লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। মানে একজন মানুষ সুস্থ একটা ব্যক্তি যার শরীরের কলিজার একটা অংশ কেটে তাকে দিতে হবে এবং তার লিভারটা ফেলে দিতে হবে, তার অন্য একটা মানুষের কলিজা নিয়ে সে বাঁচতে পারবে। তখন আসলে কি করব বুঝে উঠতে পারতেছিলাম না, কিন্তু আমার মাথায় তখন এটা কাজ করতেছে, আচ্ছা ঠিক আছে এটা করলে এটা যেহেতু সমাধান এটাই করতে হবে। আমি নানান জনকে শুধু বলা শুরু করলাম, বাসার হেল্পিং হ্যান্ড থেকে শুরু করে পরিচিত যত লোকজন আছে আমি ডোনার খুঁজতেছি, যেমন লিভার ডোনার খুঁজতেছি। এবং ততক্ষণ পর্যন্ত আমি জানি, যেহেতু আমার হাজবেন্ডের ব্লাড গ্রুপ ছিল বি পজিটিভ, আমি জানি যে সেম ব্লাড লাগে। আসলে সেম ব্লাড লাগে না? না, আসলে সেম ব্লাড লাগে না বলতে কি, ও পজিটিভ যারা তারা হচ্ছে ইউনিভার্সাল ডোনার, তারা যে কাউকে সবকিছু ডোনেট করতে পারে। ওইটা তখন আমি ওই মুহূর্তে জানতাম না। ওকে। তা আমি শুধু বি পজিটিভ খুঁজতেছি সব জায়গায়, মানে আমার মাথায় তখন একটাই চিন্তা যে বি পজিটিভ একজন আমার লোক লাগবে। ওকে। আপনার এক্সপেরিয়েন্স কি হলো, মানে যে মানুষজনের কাছে গিয়ে যখন বলতেন লিভার দিবে কিনা? এটা তো সবাই হা হয়ে তাকায় থাকে, আমাকে উল্টা প্রশ্ন করতো, নানান প্রশ্ন করতো, লিভার মানুষ কিভাবে দেয়, এটা কিভাবে সম্ভব। আমাকে বলতো লিভার মানুষের কয়টা থাকে, একটাই থাকে। বলে একটা মানুষ লিভার দিলে তাহলে সে বাঁচবে কিভাবে? না, আমি তাদেরকে কোনোভাবে বুঝতে পারতাম না, কনভিন্স করতে পারতাম না, যেহেতু আমাদের দেশে লিভার ট্রান্সপ্লান্ট নাই, এখন পর্যন্ত করে নাই। দুই একটা হয়তো বা পরীক্ষামূলকভাবে হয়েছে, ওটা ওই পর্যন্তই। কিন্তু মানে আমি তারপরে যখন আমার বেবিটা হয়, সেকেন্ড বেবিটা হয়, হসপিটালে যেদিন হয় আমি সেদিন জানতে পারলাম যে আমার বাচ্চা ওর বাবার ব্লাড পাইছে বি পজিটিভ। আমার মাথায় তখন চিন্তা আসছে ও দিতে পারবে, মানে আমি এতটাই বেশি হয়ে গেছি, মাত্র বাচ্চাটা হয়েছে। ওকে, আমি হাসবো না কাঁদবো না, মানে ওনার ডেভোশনটা দেখেন, মানে ওনার বাচ্চা হয়েছে এটা নিয়ে চিন্তা ভাবনা নাই, বাচ্চার বি পজিটিভ, বাচ্চার লিভার কেটে সে বাবাকে দিয়ে দিবে। মাই গুডনেস। মানে আমার তখন মাথায় আসতেছে যে ওর বি পজিটিভ, আল্লাহ শুক্রিয়া, মানে ও দিতে পারবে, ওর বাবাকে লিভার ও দিতে পারবে। আবার তখন মাথায় চিন্তা করতেছে, আচ্ছা ওর দিতে তো অনেক সময় লাগবে, ওর 18-19 বছর না হলে তো ও দিতে পারবে না, কিন্তু ততদিনে কি হবে, ততদিন কিভাবে থাকবে? রাস্তা দিয়ে মানুষজন হেঁটে যাচ্ছে, কোথাও বসে আছি, দেখিয়া তাকে, আচ্ছা এনার কি বি পজিটিভ, ইনি কি দিবে বললে, মানে চিনি না জানি না, মাথায় শুধু ওই একটা চিন্তাই আমার। ওই সময় আপনার হাজবেন্ড মানে জাহিদের অবস্থা কি ছিল? ও কি করতো, আপনাকে কি বোঝাইতো? ও কি মেন্টাল প্রিপারেশন নিয়ে ফেলছিল যে না দুনিয়া থেকে চলে যেতে হবে, নাকি ওর মধ্যে ও আসলে কি বলতো কি করতো, ও কখনোই, ও একটু চাপা স্বভাবের, সেটা যে কোনো বিষয় বলেন, কষ্ট বলেন বা আনন্দ বলেন, কোনো কিছুতে ও কখনো মানে ওইভাবে এক্সপ্রেস করতে পারে না। ও আসলে আমাকে তখন বলতো তুমি এত বেশি অস্থির হয়ে না, ট্রিটমেন্ট তো, আমি তো ওষুধ খাচ্ছি, আমি তো মেডিসিন খাচ্ছি, দেখি না কি হয়, তুমি এত অস্থির হচ্ছ কেন, যাক না কিছু সময় আরো, দেখি না একটু অস্থির কম হোক। এবং তাকেও সারাক্ষণ খোঁচাতে থাকতাম, এই তুমি তোমার পরিচিত লোকজনদেরকে বলছো তোমার যেমন ডোনার লাগবে, এরে বলছো ওরে বলছো, এরে বলো ওরে বলো, মানে আমি তাকে সারাক্ষণ করতাম, সবাইকে বলো, সবাইকে দেখো, যদি ডোনার পাওয়া যায়। ডাক্তার কি টাইম বলে দিয়েছিল যে এই কয়েক না, বছর? ডাক্তার আসলে ওইভাবে বলেনি, যেহেতু ওর প্রাইমারি স্টেজ ছিল। অনেকের হয়তো বা অনেক সিরিয়াস স্টেজ থাকলে তখন বলে যে 3 মাস বা 6 মাসের মধ্যে ট্রান্সপ্লান্ট করতে। তো আপনার হাজবেন্ড তখন কি একদম ফুললি বাসায় বসা, নাকি চাকরি বাকরি করছে? এর মধ্যেও করছে? হ্যাঁ, অফিস করছে। জি। এমনিতে ওর ফিজিক্যালি কোনো প্রবলেম ছিল না, শুধু একটু উইকনেস ছিল, তবে ওর অনেক রেস্ট্রিকশন ছিল। তখন দেখা যাচ্ছে ও 24 ঘন্টা 1 লিটার পানি খেতে পারবে এবং খাবারের মধ্যে অনলি 2 গ্রাম লবণ খেতে পারবে, মানে লবণ একদম কম। লবণ একদমই 2 গ্রাম মানে 1 চিমটি পরিমাণ। তখন দেখা যায় লবণ ছাড়াই রান্না করতেছি, আমরা লবণ আলাদা করে নিয়ে খাচ্ছি, সে লবণ ছাড়াই খাচ্ছে। এবং 1 লিটার পানি, একটা মানুষ 1 লিটার পানি খেয়ে কিভাবে থাকে, যেই গরম আমাদের দেশে, গরমের সময়, তখন তো পুরো এই সামার সিজন, সারা দিনে 1 লিটার পানি, 24 ঘন্টা 1 লিটার পানি। ওকে। মানে সে ওষুধের মতো করে পানি খেতে, টিপ 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 করে শুধু গলা ভিজায়, কারণ ওর যেহেতু সিমটমই ছিল শরীরে পানি চলে আসা, পায়ে পানি, পেটে পানি, ওর পানিটা এবজর্ব করতো না, তো ওর এই জন্য পানির উপর লিমিটেশন ছিল এবং লবণের লিমিটেশন ছিল। মানে ওর যে পানি খাওয়ার আকুতিটা সব সময় করতো, মানে অফিস থেকে বাসায় যখন যেত, বাসায় যাওয়ার যে পথ, জ্যামে, গরমে, বাসায় যে একটু মন ভরে সে 1 গ্লাস পানি খাবে, এই জিনিসটা খাওয়ার জন্য যে আকুতি করতো, ওই জিনিসটা আমার খুব কষ্ট লাগতো, যে একটা মানুষ পানি খেতে পারছে না,
এত কষ্ট লাগতো। তখন আমি বলতাম কি, আচ্ছা তুমি একটু নরমাল পানি আর একটু ফ্রিজের পানি মিক্সড করে খাও, তাহলে একটু ঠান্ডা খেলে তো তৃষ্ণাটা কমবে। তখন ঠান্ডাও খেতে পারতো না, মানে ওর ঠান্ডা লেগে যেত। ৩ মাস পর আবার ও চেকআপে যায়। তখন আমি তো ওকে বললাম যে, "তুমি ফুল প্রিপারেশন নিয়ে আসবা, ওখানে ট্রান্সপ্লান্টের জন্য কি, কি করতে হয় সবকিছু জেনে আসবা।" এবং ও যায়, যাওয়ার পর ওখানে ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার তখন ওকে ডিটেইলস বলে ট্রান্সপ্লান্টের জন্য কি, কি প্রয়োজন, কি, কি করতে হবে এবং ডোনারের কথা জিজ্ঞেস করছে। তখন বলছে যে, "ডোনার আপনার যেহেতু বি পজিটিভ যে কেউ ১৮ থেকে ৪০ বছর বয়সের বি পজিটিভ অথবা ও পজিটিভ। এই ২ টা মানুষ আপনাকে, সুস্থ একজন মানুষ আপনাকে লিভার ডোনেট করতে পারবে। এবং সেটা হতে হবে আপনার ফ্যামিলি মেম্বার, বাইরের কেউ না। যেহেতু মানে অর্গান বেচাকেনা এটা আইনত দণ্ডনীয় অপরাধ। সে কারণে ওরা বলছে যে ফ্যামিলির কেউ দিতে হবে, বাইরের কেউ না। তখন মানে আমি যখন শুনছি যে ও পজিটিভ দিতে পারবে, আমি কিভাবে এটা শুকরিয়া আদায় করব জানি না। আমার ও পজিটিভ, এবং আমি যখন শুনতে পারছি যে ও পজিটিভ দিতে পারবে, আমি মানে শুকরিয়া আদায় করতে আমি ওই মুহূর্তটা বলে বুঝাতে পারবো না যে আমার যে কতটা, আমি মানে মনে হচ্ছে মাথার উপর থেকে বিশাল বড় একটা পাথর সরে গেল। তখন আমি ওকে সাথে, সাথে বললাম যে, "তুমি কালকে আবার ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে আমার ওয়াইফ দিতে পারবে কিনা।" কারণ তার একটা বেবি হয়েছে মাত্র এবং ২ টাই সি সেকশন। এটা শোনার পর সে কি বলছে? তখন সে আমাকে বলতেছে যে, "তুমি দিবা মানে কিভাবে কি?" আমি বলছি, "আরে আমি দিচ্ছি না, তুমি জিজ্ঞেস করো না। আমি কি বললি কি দিয়ে দিতে? তুমি জানো, ইনফরমেশনগুলো নিয়ে আসো।" তখন সে জিজ্ঞেস করছে। পরের দিন হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার বলছে যে, "বেবির বয়স কত?" তখন বলছে যে 1 মান্থ। তখন বলছে যে, "না, আপাতত তো না। 1 মান্থ বাচ্চার বয়স এই মুহূর্তে তো দেয়া যাবে না। ৭-৮ মাস পরে বেবি আরেকটু বড় হলে তখন হয়তোবা আমরা করতে পারবো।" তখন আমি বললাম, "যা, যা ডকুমেন্টস লাগবে তুমি সব জেনে আসো। আমি দেখি কি করতে পারি।" তখন সে দেশে আসলো। যখন আমি বলতেছি যে আমি দিব, যেহেতু আমরা ডোনার ওইভাবে আসলে খুঁজে পাচ্ছি না, কাউকেই করতে পারি নাই। তখন সে বলতেছে যে, "দেখি না কি হয়, আমি তো ভালো আছি। আমার তো কোনো প্রবলেম হচ্ছে না।" আমি বলছি, "প্রবলেম হচ্ছে না, কিন্তু এটা যদি আরো খারাপের দিকে চলে যায় তখন আমাদের আর কিছুই করার থাকবে না। ক্যান্সারটা ওই দিকে চলে গেলে অনেকটাই ক্রিটিক্যাল হয়ে যাবে বিষয়টা। আমি চাচ্ছি না এটা নিয়ে বসে থাকতে। যত বসে থাকবো তত এটা মানে ভালো তো হওয়ার কোনো চান্সেস নেই। এটা খারাপই হবে। তাহলে আমি কেন এটা নিয়ে বসে থাকবো?" সবাই আমাকে একটু বলছে যে, "আরেকবার চিন্তা করো, আরেকবার চিন্তা করো।" যে আমাকে এই কথা বলছে আমি তার সাথেই মানে সম্পর্ক বন্ধ করে দিচ্ছি। মানে কেন আমাকে বললো আরেকবার চিন্তা করো? কেন আমি আরেকবার চিন্তা করব? কেন আমি আরেকবার চিন্তা করব? এই কথা কেন আপনি আরেকবার চিন্তা করবেন না? এই প্রশ্নটা আমি করি আপনাকে। আমি শুধু ওই লাইনটা আপনার মাথায় নিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যখন কনফার্ম হয়ে গেলেন যে না আপনি দিতে পারবেন, তখন আপনি বলছেন যে আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম, এবং আপনি বলছেন যে আমি রিল্যাক্স হয়ে গেলাম, টেনশন ফ্রি হয়ে গেলাম। স্বভাবতই সম্পর্কটা অসাধারণ নিঃসন্দেহে। কিন্তু হয় না, অনেকেই তো টেনশনে পড়ে যাওয়ার কথা। না, আমার হাসব্যান্ড খুঁজে পাচ্ছে না কোথাও থেকে, শেষ পর্যন্ত এবার আমার কাছেই আসবে। মানে সম্পর্কটা এরকম দিকেও তো যাওয়ার সম্ভাবনা থাকে। এবং ওয়াইফ না, আমি বলি ওয়াইফ এবং হাজব্যান্ডের কেউ যদি ওই মুহূর্তে রাজি না হয়, একটা হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে আপনি রাজি হয়ে গেছেন বা আপনি চিন্তা করছেন, সেটা ফাইন। কিন্তু রাজি না হয়ে গেলে আমরা একটু মুদ্রার ওপিটটাও একটু ভাবার চেষ্টা করছি। ডোনার কোথাও পাওয়া যাচ্ছে না, এবং হাজব্যান্ড ওয়াইফের উপরেই ডিপেন্ডেন্ট, এবং ওয়াইফ কোনোভাবেই সে রাজি হচ্ছে না, কনভিন্স করতে হচ্ছে তাকে। কনভিন্স করতে হচ্ছে তাকে। মানে রাজি না হলে তখন পরিস্থিতিটা কি অবস্থা দাঁড়ায়? মানে এই সংসারটা কি আদৌ টিকবে বা টিকবে কিনা? আর রাজি যে হচ্ছে না সেটার পেছনেও তো অনেক বেশি যুক্তি থাকতে পারে। সে ভয় পেতে পারে। পৃথিবীতে তো মানুষ সবচেয়ে নিজেকেই বেশি ভালোবাসে। সেটাও তো যুক্তির বাইরে কোনো কিছু না। কিন্তু আপনি অনেক স্মুথলি নিয়ে ফেলছেন। সেদিক থেকে হয়তোবা তখন পর্যন্ত আমরা চিন্তা করছি খুবই সুন্দর একটা গল্প। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো বা অনেকেই তো রাজি নাও হইতে পারে। আপনার মাথায় এই জিনিসগুলো আসছে ওই সময়টাতে? না, আমার মাথায় আপনার অ্যান্সারটা কি? কিছু নেই। আমার তখন এগুলো আসে নাই। আমার যেহেতু ছোট, ছোট বাচ্চা, আমি চাইনি ওদের লাইফটা নষ্ট হয়ে যাক। মানে আমি ওর বাবা ছাড়া ওদের লাইফটা কল্পনা করছি যে ওদের লাইফটা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে। ওদের লাইফটা একদমই ক্রিটিক্যাল হয়ে যাবে, যে ওর বাবা ওদের সাথে এত বেশি অ্যাটাচড, ওরা ওর বাবার প্রতি এত বেশি পাগল। আমি চাইনি ওদের এই লাইফটা, ওদের এই বন্ডিংটা নষ্ট হয়ে যাক। আর আমি আমার লাইফটাও চিন্তা করেছি যে হাজব্যান্ড ছাড়া একটা মেয়ের লাইফ, মানে আমার বিধবা শব্দটা আমি চাই নাই আমার লাইফে। আমি এই শব্দটা আমার লাইফে নিতে চাই নাই। আমিও চাই না আমার বাচ্চারা মানে বাবা মা নাই এই শব্দটা নিয়ে বাঁচুক। যার কারণে আমি অন্য আর কোনো কিছুই চিন্তা করি নাই, কোনো কিছুই ভাবি নাই, কোনো কিছুই মাথায় আসে নাই। যে আমার চোখে মানে আরও বেশি লাগছে যে আমার চোখের সামনে একটা মানুষ আস্তে আস্তে কষ্ট করে ট্রিটমেন্ট না নিয়ে চলে যাবে, এই জিনিসটা আমি মেনে নিতে পারবো না। আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার কিছু করার ছিল কিন্তু আমি করি নাই। আমি নিজেকে হয়তো বা সারা জীবনও ক্ষমা করতে পারবো না। তখন আফসোস করলেও কোনো লাভ হবে না। আফসোস করেও আমার আর কোনো কিছুই ঠিক হবে না।
তারপর তখন ও আসলো, আসার পরেই শুরু হলো আমাদের সব কিছু গুছানো। তখন মেবি মার্চ মাস ছিল 2024 সালের। ও তারপরে যখন আবার চেক আপের থেকে আসলো, তখন আসলে অনেক বেশি আইনি প্রসেস ছিল। ট্রান্সপ্ল্যান্টের জন্য যে এত কিছু করতে হয়, এত কিছু করতে হয়, যেটা আমাদের জানাই ছিল না একদমই। মানে আমাদের প্রথম সিভিল সার্জন থেকে একটা পারমিশন নিতে হয়েছে, এবং সিভিল সার্জন থেকে সেটা আইন মন্ত্রণালয়ে গেছে, আইন মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয় থেকে একটা পারমিশন নিতে হয়েছে, তারপর সেটা ফরেন মিনিস্ট্রি থেকে একটা পারমিশন নিতে হয়েছে, এবং সেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের একদম আসামের মতো কাঠগড়ায় দাঁড়ায়ও তার ওখান থেকে দাঁড়ায় আমাদেরকে পারমিশন আনতে হয়েছে। এই পারমিশনটা নিয়ে গিয়ে আপনাকে ইন্ডিয়াতে হাসপাতালে জমা দিতে হয়, হ্যাঁ, আদারওয়াইজ ওরা করবে না। এটা তো কলিজা কেটে দেওয়ার চাইতেও অনেক এটা ডিফিকাল্ট অনেক একটা। বেশি সাফার ছিল আমাদের এই জার্নিটা, অনেক বেশি সাফার ছিল। মানে এর কাছে যাই, এ বলে এটা আমার কাজ না, এটা ওর কাজ, এ বলে মানে এত বেশি এই কাজগুলো নিয়ে। ইভেন দো এই কাগজগুলো আমাদের অ্যাটাস্টেড করাতে হয়েছে, নোটারি করতে হয়েছে, ট্রান্সলেট করতে হয়েছে, এত বেশি কাগজগুলোতে এত প্রবলেম হয়েছে। তারপরে জার্নিটা মানে এই কাগজগুলো নিয়ে আমাদের মূলত তার পরবর্তী লাইফটাতে আরো বেশি কষ্ট করতে হয়েছে। তারপর যখন আমরা এই কাগজগুলো গুছাই আমরা যাই, যাওয়ার পর ওখানে কি হয়, মানে আমার বাবা, মানে আমি যেহেতু ডোনার, আমার ফ্যামিলি থেকে আমার ভাই কিংবা আমার বাবা, যেই হোক আমার ফ্যামিলির একজন মেম্বার আমার গার্ডিয়ান হিসেবে ওখানে যেতে হবে, এবং তাদের উইলিংলি বলতে হবে যে হ্যাঁ আমার মেয়ে এই কাজটা করতেছে, এটাতে আমরা সম্মতি আছে, আমাদের কোনো আপত্তি নেই। তখন হচ্ছে যে আমাদের দেশের ওই যে ইয়েটা শুরু হয়ে যায়, ছাত্র আন্দোলন শুরু হয়ে যায়। জি, তখন ভিসা পাওয়াটা খুব টাফ ছিল। আমার বাবা ভিসা পায় নাই, 2-3 বার আমরা ভিসা জমা দিয়েছি, আমার বাবা ভিসা পায় নাই, এবং আমার ফ্যামিলির কেউই ভিসা পায় নাই, সবাইকে দিয়ে ট্রাই করেছি, কেউ তখন ভিসা পায় নাই। তো যার কারণে আমাদের পরবর্তী ট্রিটমেন্টটা অনেক বেশি জটিল হয়ে গেছে, আমার ফ্যামিলি থেকে কেউ যেতে পারছে না সেজন্য। ট্রিটমেন্টের কথা বাদ দেন, কিন্তু আপনার নিজের স্কুলিং কি ছিল? আপনি কি জানতেন যে আপনার শরীরের ভিতর থেকে একটা অংশ যে কেটে দেওয়া হবে? হ্যাঁ, নিজে কি বোঝাচ্ছিলেন ওই সময়? আমি তো তখন স্বয়ং ভয় পান? মানে শুধু ভয় না, মানে আমি সব দেখতেছি যে আমার ওই মুহূর্তটা কখন আসবে, ওই অপারেশনের ডেটটা কবে আসবে। কি বলেন? অপারেশনের ডেটটা আমার এট এনি হাউ তাকে অপারেশন করাতে হবে, তাকে বাঁচাতে হবে, নাহলে যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনার নিজের কোনো ভয় লাগতো না? না, আমি সত্যিকার অর্থে আমি কোনো ভয় পাইনি। যদি আমি সত্যি বলি, একদমই সত্যি আমার কোনো ভয় লাগেনি। আপনি তো মারাও যেতে পারতেন। হ্যাঁ, যেতে পারতাম, কারণ আমাকে যখন বনসেন নিচে, এটা আমার 15 থেকে 16টা ছিল, কি বলে, একদম ফার্স্ট পরে সাইন করতে একদম ফার্স্ট লাইনে ছিল যে আমার লাইফ রিস্ক আছে। আমি তো জেনে শুনেই গেছি, এবং আমি তো নিজেই অনেক বেশি ঘাটাঘাটি করছি এগুলো নিয়ে। আমি তো সেখানে এটাও জেনেছি যে আপনি বলছিলেন যে আপনার হাজবেন্ড যদি বেঁচে না থাকে তাহলে তার বাচ্চাদের কি হবে, বা আপনি বিধবা হবেন, এটা সহ্য করতে পারেন না। কিন্তু এই অপারেশন করতে গিয়ে আপনারা দুজনেই তো সাফারার হতে পারতেন। হ্যাঁ, হয়তো আমাদের চোখের সামনে তো ওখানে অনেক হয়েছে। এই চিন্তাগুলো কি আসছে মাথায় কখনো? না, এটা আমার আসে না। ইভেন আমি স্বপ্নেও দেখতাম যে আমাদের সার্জারি হচ্ছে, আমি যে মাথায় ওই একটা চিন্তায়, এবং আমি ডাক্তারকে বলছি, হিন্দিতে বলছি, মেরে হাজবেন্ড বিলকুল ঠিক হয়ে যায়গে কে। মানে আমার স্বপ্নেও আমি ওইগুলা দেখতাম, মানে আমার সার্জারি হচ্ছে, আমি সার্জারি রুমে আছি, এরকম স্বপ্নেও আমি দেখতাম। তো যাই হোক, আমি 2024 জুনের 18 তারিখে আমরা ইন্ডিয়াতে চলে যাই। আমার সেকেন্ড বেবির বয়স তখন 11 মাস। ওদেরকে রেখে গেলেন না নিয়ে গেলেন? ওদেরকে রেখে গিয়েছি আপনার মায়ের কাছে? আমার মায়ের কাছে। আমার মা ছিল আমার বাসায়, এবং যেদিন আমি যাব সেদিন সন্ধ্যা থেকে আমার হাজব্যান্ডের জ্বর, ওর প্রায় সময় জ্বর আসতো, এবং লিভার রোগীদের এটাই একটা বড় সমস্যা যে ওদের প্রায় সময় খুব হাই ফিভার থাকে, 104 105 এরকম হয়ে যায়, ওদের জ্বর থাকে এরকম প্রায় সময়। তো ওর সন্ধ্যা থেকে ওর জ্বর, মানে মানে সকালের ফ্লাইট আমাদের, ওর সন্ধ্যা থেকে জ্বর, এবং অনেক জ্বর। ও শুয়ে আছে, এদিকে বাসায় আমাদের একটু বাইরে মানে লোকজন ছিল, যেহেতু সকালে চলে যাচ্ছি, বেঁচে ফিরবো কি ফিরবো না জানি না, অনেকই ইমোশনাল। কিন্তু আমি হচ্ছে মানে কবে অপারেশন হবে, আমার মাথায় শুধু এটা, কবে অপারেশন হবে, আমি যাচ্ছি আসছি ওইসব কোনো কিছু চিন্তা করছি না। তো আমি আসলে ওই দিন সারাটা রাত ঘুমাতে পারিনি, এতদিন আমার একটু খারাপ লাগে নাই, কিন্তু ওই সময় যে মনে হয়েছে যে আমি কি আবার আমার বাচ্চাদের দেখতে পারবো কিনা, আবার ফিরে এসে ওদেরকে ধরতে পারবো কিনা। সারাটা রাত আমি আমার ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে বসেছিলাম, বড় বাচ্চাটা আমার পাশে শুয়েছিল। ও তো কিছু বুঝে, 10 বছর বয়স, ও তো অনেকটাই বুঝে, ও তো কান্না করতেছে, ছোট ছোট ও তো কিছু বুঝে না। ওকে নিয়ে আমি সারাটা রাত বসা, শুধু কাঁদতেছি। ফজরের আজান দিল, উঠে নামাজ পড়ে আমরা রেডি হয়ে গেলাম, যেহেতু তখন বাংলাদেশে আন্দোলন চলছে। আমাদের ফ্লাইট ছিল 11টায়, কিন্তু আমরা খুব আর্লি মর্নিং বের হয়ে যাই, কারণ একটু পর রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, আমাদের পৌঁছাতে ঝামেলা হবে। তো আমি তখন বাচ্চাটাকে যখন আমি দেই, আমি গাড়িতে উঠবো, আমার মনে হয় যে আমি ওখানেই নেই, কলিজা তো তখনই কেটে ফেলেছি। মানে আমার তখন এরকম লাগছে যে আমার
কোলের বাচ্চা, আমার দুধের শিশু আমি রেখে চলে যাচ্ছি। আমি জানি না আবার ফিরে আসতে পারবো কিনা। আমি জানি না ওদের ভাগ্যে কি আছে। আমি জানি না আমার কি হবে, ওদের কি হবে। আমি আর ফিরে আসতে পারবো কিনা জানি না। এয়ারপোর্টে পৌঁছানোর সাথে, সাথে আমি বমি করে মাথা ঘুরে পড়ে যাই। তখন মানে এমন একটা সময় পড়ি, তখন যে আমি চেক ইন করতেছি তখন আমি পড়ে যাই। তখন চেক ইন অফিসার আমাকে ফ্লাই করার অনুমতি দিচ্ছে না। উনি আমাদের ফ্লাইট ক্যান্সেল করে দিচ্ছে। ওহো! তখন তো মানে আমি তো পড়ে গেছি। আমার হাসব্যান্ড আমাকে ধরে বসে আছে। উনি যখন বলল যে আপনারা ফ্লাই করতে পারবেন না, এটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তখন ওই অবস্থায় উঠে দাঁড়ায় পড়ছি। আমি বলছি, "না, না আমি ঠিক আছি। আমি ফাইন। কিছু হবে না। আমি তো ঘুমাই নাই, এই রাতে ঘুমাই নাই। এজন্য আমার একটু খারাপ লাগছে, মাথা ঘুরাচ্ছে।" তখন উনি আমাকে বলল যে, "এই পারমিশন তো আমি আপনাকে দিতে পারব না। আপনাকে ডাক্তারের থেকে পারমিশন নিয়ে আসতে হবে।" মানে মনে হলো আল্লাহ কি শুরু হলো, একটার পর একটা বাধা আসতেছে তো আসতেছে। তখন আমাদেরকে এয়ারপোর্টের যে ডাক্তার থাকে ওনার কাছে নিয়ে গেল। ওই রুমে নিয়ে গেল। ওখানে নার্স ডাক্তার অনেক কিছু দেখলো। আমাকে চেকআপ টেকআপ করলো। দেখলো যে আমার বিপি অনেক লো হয়ে গেছে। তখন ওরা আমাকে কিছু মেডিসিন দিল, স্যালাইন ট্যালাইন দিল। ওখানে কিছুক্ষণ থাকার পরে তখন ডাক্তার পারমিশন দিল যে নাও শি ক্যান গো। ইয়েতে লাউঞ্জে গিয়ে আমি শুয়ে পড়ছি। আমার আর কিচ্ছু মনে নেই। আমার আর কিছুই মনে নেই। যখন আমাদের ফ্লাইট টাইম হলো আমাকে উঠাইয়া বলল, "কিছু খেয়ে নাও, চলো যাই।" বলছি, "আমি খাবো না, কিন্তু চলো যাই।" তারপর ওই অবস্থায় আমি উঠে প্লেনে উঠে যে কিভাবেই আমি ইন্ডিয়া গেছি আমি জানি না। আমার সত্যিকার অর্থে আমার কোনো সেন্স কাজ করে নাই তখন। আমি কি সজাগ ছিলাম না ঘুমাইছিলাম আমার কিচ্ছু মনে নেই। তারপর আমি নেমে আমাদের যে রুম নিলাম, রুমে যাওয়ার পর আমি বাসায় ফোন করি, ঢাকাতে ফোন করি। ফোন করে বলি যে আসছি। ৩ মিনিট মনে হয় ৩ মিনিটের মতো কথা বলেছিলাম যে বাচ্চারা কী করতেছে এটা সেটা। বলার পর আমি তখন লাঞ্চ করে ঘুমায়ে পড়ছি। সন্ধ্যা ৮টার দিকে উঠলাম। উঠে ফোন দিই আর ফোন আসে না। তখন বাংলাদেশে নেট অফ করে দিল। ওই দিনই নেট অফ হয়ে গেছে, ইন্টারনেট বন্ধ। আমি তো তখন পাগলের মতো চিৎকার করা শুরু করছি। মানে আমি আজকে আসলাম, আজকে রাতটা অন্তত জানতাম যে বাচ্চারা রাত ঘুমাচ্ছে না, কান্না করতেছে না, কি করতেছে। সারাটা রাত আমি শুধু কান্না করছি, সারাটা রাত। ছোটখাটো বাচ্চারা যখন হসপিটালে দেখতাম, এখানে সেখানে দেখতাম, যে কোলে নিতাম। মানে কেন যেন নিজের বুকটা খুব হাহাকার লাগতো বাচ্চাদের জন্য। ওদের কান্না, ওদের কথা মনে হতো সারাক্ষণ আমার কানে বাজতেছে। ওখানে যাওয়ার পরে আমাদের এত টেস্ট প্রতিদিন করতে হতো। মানে আমার শরীর থেকে ব্লাড নিতে আমার এই জায়গাটা পুরো বিষাক্ত হয়ে গিয়েছিল, কালো হয়ে গেছে। সিটি স্ক্যান, এমআরআই, এইটা সেটা কত কি। আমার ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে সিটি স্ক্যান আর এমআরআইতে। সিটি স্ক্যান মেশিনে আমাকে কিছু একটা মেডিসিন আমাকে স্যালাইন দিয়ে দিয়েছিল, যেটা আমার পুরোটা শরীরের শিরা উপশিরা সব ফুলে গেছে সাথে সাথে। এবং ওরা আমাকে বলছে যে এরকম একটা ফিল হবে, আপনি ভয় পাবেন না। এবং আমার নিঃশ্বাস বন্ধ রাখার কথা ছিল, যে আপনি যখন মেডিসিনটা আমরা আপনাকে পুশ করবো আপনি নিঃশ্বাস বন্ধ রাখবেন। নিঃশ্বাস বন্ধ রেখে ওই অবস্থা আমার শরীরে, মানে একটা মেডিসিন যাচ্ছে, সারা শরীরের রগগুলা ফুলে যাচ্ছে। আমার মনে হচ্ছে কান, নাক, মুখ সবকিছু দিয়ে আমার ফুটন্ত গরম পানি বের হচ্ছে। আমার এমন লাগতেছে, মানে সবকিছু দিয়ে এরকম একটা, মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। তার মধ্যে আবার আমাকে বলছে আমাকে নিঃশ্বাসটা একটু বন্ধ রাখবে। ওইটা এত ভয়াবহ অভিজ্ঞতা ছিল। তারপর এমআরআই মেশিনে আমার ১.৫ ঘন্টা লাগছে। আমি এমআরআই মেশিনের মধ্যে পুরা মনে হচ্ছে আমি কবরে আছি। এমআরআই মেশিনটা একদম পুরো এরকম না, মানে একদম কবরের মধ্যে মনে হচ্ছে আমি ১.৫ ঘন্টা শুয়েছিলাম। এবং হসপিটালের সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত ডাক্তাররাই আমাদের দেখলো। ডাক্তাররা দেখার পর সবাই সার্টিফাইড করলো যে আমরা ট্রান্সপ্লান্টের জন্য আমরা ফিট আছি। ডাক্তার আমাকে এটাও বলছে যে তুমি কি স্বইচ্ছে এখানে এসেছো কিনা, যদি তোমার হাজব্যান্ড ফোর্স করেছে কিনা, বা তার ফ্যামিলি থেকে তোমাকে ফোর্স করে পাঠাইছে কিনা। যদি এরকম কিছু হয়ে থাকে তুমি আমাদেরকে বলো, আমরা এটা অন্যভাবে বলে দেবো যে তুমি মেডিকেলি ফিট না। আমি তখন মানে বলেছি যে না, এরকম কোনো কিছুই না, আমি স্বইচ্ছায় এসেছি এখানে। হসপিটালে বড় যে ডাক্তার, যিনি প্রফেসর, ওনার অনুমতির অপেক্ষায় ছিলাম। তো লাস্ট উনি আসলে ডেটটা দেয়, ওনার কাছে গিয়েছি, উনিও আমাদেরকে পারমিশনটা দিয়ে দেয়, ডেট হয়। তখন থেকে আসলে একটু ভয় লাগা শুরু করলো যখন আমাদের ডেট ফিক্সড হয়। দুজনের অপারেশন কি একই দিনে হবে? হ্যাঁ, একই দিনে। লাইক আপনার কাছ থেকে নিয়ে ওকে দিয়ে দিবে? হ্যাঁ, একই দিনে। ভর্তি হলাম, তার পরের দিনে আমাদের সার্জারি হওয়ার কথা ছিল। তো সামহাও আমাদের সার্জারিটা একদিন পিছিয়ে যায়, কারণ তখন একটা ইমার্জেন্সি কেস চলে আসে, একটা বেবির ইমার্জেন্সি ট্রান্সপ্লান্ট করতে হবে। তো আমরা যেহেতু চাচ্ছিলাম, আমি ডোনারের সার্জারিটা একটু রোবোটিক করার জন্য। তাহলে রোবোটিক বলতে এটা এমনিতে তো আপনার ফুল বডি ওপেন করতে হয়। রোবোটিক বলতে হচ্ছে আপনার রোবটে ৫-৬টা ফুটা হবে পেটের মধ্যে। ওই রোবটের যে আর্মসগুলা, ওগুলা পেটের মধ্যে দিয়ে আমার লিভারটা কেটে, আমার যেহেতু সি সেকশন বেবি হয়েছে, তো ওই সি সেকশনের জায়গাটায় আবার কেটে ওই দিক দিয়ে লিভারটা বের করবে। ওকে। আমার আর বডি ওপেন হচ্ছে না। তো আমার এই টেকনোলজি আছে? হ্যাঁ, আছে। তো আমার মেডিকেল সায়েন্স নিয়ে শো করার ইচ্ছা আছে। আমি আসলে অনেক কিছু করার ইচ্ছা করি, টু বি অনেস্ট আপনাদেরকে বলি। আমার মাথার মধ্যে প্রতিদিনই ২-৩টা করে আইডিয়া আসে, কিন্তু আমার সময়ের অভাবে করা হয় না। আফসোস।
মানে আমার যদি এরকম হতো যে মানুষজন এআই এর যুগে বসে চলে যাচ্ছে না, আমি যদি এরকম হতো যে কমেন্ট দিয়ে আমার মতো 2-3টা ভার্সন বানায় ফেলতে পারি, তাহলে আপনি দেখতেন যে আমি কত রকমের টক শো করতেছি বাংলাদেশে। ওকে, তারপর তো যখন আমরা ওখানে যাওয়ার পর ডাক্তার আমাদের সার্জারি সম্পর্কে সবই ডিটেলস দিয়েছে, যে আপনি ওপেন করতে হলে আপনাদের এরকম বাজেট থাকতে হবে, এটা সেটা অনেক কিছু আমাদের দিয়েছে। এবং যদি আপনি রোবোটিক করেন আপনার বাজেটটা এরকম হবে, এবং আপনি যদি রোবোটিক করেন আপনি খুব আর্লি রিকভারি করতে পারবেন, এবং এটা রিস্ক অনেক কম। তো যখন আমার হাজবেন্ড এটা শুনছে, ও তো শুরু থেকেই বলতেছে তাহলে তোমাকে রোবোটিকই করাবো, তোমাকে রোবোটিক করাবো। আপনার হাজবেন্ডটাকে রোবোটিক করা যায়? না, তোর কাটতেই হবে। রোবোটিক করেন, যেহেতু ওর লিভারটা বের করে ফেলবে, ওর তো পুরোটাই বের করে ফেলবে, ওটা তো আর রোবোটিকে করা সম্ভব না। মানে পুরোটাই ফেলে দিবে? পুরোটাই ফেলে দিবে। ওকে, ওরটা তো পুরোটাই ড্যামেজ। আপনার কাছ থেকে কত পার্সেন্ট নিবে? আমার কাছ থেকে 60%। 60%? তখন আমাকে বলেছিল আমাকে 30 থেকে 60, মানে তখন এক্সাক্ট আমাকে অপারেশনের আগে বলা হয়নি কত টিক নেবে, কিন্তু আপ টু 60%, কিন্তু আমাকে একদম আপ টুটাই নিয়েছে। 60%ই নিয়েছে? তো কালকে আমার সার্জারি, আমি স্টিল রাতে 12টা-1টা পর্যন্ত, আমাদের দুজনের রুম আলাদা ছিল, মানে অপোজিটই আমার রুমটা ছিল, এই পাশে ওর রুমটা ছিল। আমি ওর রুমে বসেছিলাম, ওর সাথে দুষ্টুমি করতেছি, হাসতেছি, করতেছি। তখন আমি আমার রুমে চলে যাই, মানে ডাক্তার আসলো, আমাকে কিছু মেডিসিন দিল খাওয়ার জন্য। ডাক্তার এসে আমাকে আমার রুমে ডেকে নিয়ে গেল। তো ওখানে আমি মেডিসিন খেয়ে আমি ওই রুমে, যদিও আমি ঘুমাই নেই, কিন্তু তার রুমে আমি আর আসতেছি না, যে সে তো যদি ঘুমায় থাকে আমি গেলে মানে উঠে যাবে, আমি এই ভয়ে তার রুমে আসতেছি না, যে আমি যদি দরজাটা খুলি তখন হয়তো সে উঠে যাবে, সে ঘুমাক, সকালে সার্জারি, আমি না ঘুমাই, কিন্তু তার ঘুমে যেন ডিস্টার্ব না হয়। অস্থির যে কখন, মানে আমি তখন অস্থির, কেন আমার সার্জারিটা হচ্ছে না, কেন লেট হচ্ছে। ওই যে একদিন মাঝখানে গ্যাপ হয়ে গেল, এত মন খারাপ হয়েছে আমার। তার 2 দিন আগে আমি শুনেছি একটা পেশেন্ট অ্যাডমিট হয়েছে, সকালে ওনার সার্জারি হবে, উনি রাতে মারা গেছে। বিকালে অ্যাডমিট হয়েছে, রাতে পেশেন্টটা মারা গেছে হসপিটালে, সকালে ওনার সার্জারি হওয়ার কথা ছিল। এত ভয় লাগতো এগুলো দেখে মনের মধ্যে। আবার তার মধ্যে আমাদের একদিন পিছায় গেছে। তখন আমি রাত্রেবেলা যখন মোটামুটি 4:30-5টা বাজে, আমি রুম থেকে বের হয়ে এখানে সেখানে হাঁটতেছি, ঘুরতেছি, কাউকে দেখতেছি না কেন, কোনো ডাক্তার আসছে না কেন, কোনো নার্স নেই কেন, নার্স স্টেশনে যাচ্ছে, কি ব্যাপার, নার্সরা সব কোথায় গেলো, আমাকে নেয় না কেন। বা আমি আমার হাজব্যান্ডের রুমের আশেপাশে দিয়ে ঘুরতেছি, ভাবতেছি সে হয়তো ঘুমাচ্ছে, যাক আমি না যাই, আমি গেলে সে উঠে যাবে, ডিস্টার্ব হবে। তখন আমি একটা পর্যায়ে তার রুমে উকি দিয়ে দেখি সে বসে আছে। তখন আমি বললাম, কি ব্যাপার, তুমি ঘুমাও নাই? বলে না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কেউ যে আসে না, আমাকে নেয় না কেন? তখন ও বলতেছে কি, কেন কেউ নাই ওদিকে? আমি কাউকেই দেখতে পাচ্ছি না, প্রায় 5টার কাছাকাছি বেজে যাচ্ছে, কেউই আসতেছে না, কিছুই বলতেছে না। সার্জারি কি আজকেও ক্যান্সেল হবে? মানে আমার মনের মধ্যে ভয় সার্জারি কি ক্যান্সেল হয়ে যায় নাকি, আবার কোনোভাবে যেন সার্জারিটা আজকে অন্তত ক্যান্সেল না হয়। এটা বলে আমি তার রুম থেকে চলে আসি, এবং ওই যে তার আগের দিন রাতে তার রুমে বসে গল্প করে দুষ্টামি করে আসছি। আমি তাকে ফান করে বলি যে এর আগে তো আমাকে নিয়ে অনেক কমপ্লেন করছো আমার মায়ের কাছে, আমি এটা করছি সেটা করছি বিয়ের শুরু থেকে, এখন না হয় একটু প্রশংসা করে ফোন দিয়ে, এখন না হয় একটু বলো, তাহলে তো তারা একটু শান্তি পাবে। সারা জীবন তো আমার নামে কমপ্লেনই দিছো, এখন না হয় একটু বলো। তখন সে আমাকে বললো কি তোমার বলতে হবে? তোমার সামনে কি আর তোমার কথা বলি? আমি তোমার কথা অনেক আগেও বলছি, তোমার মাকে জিজ্ঞেস করে দেখো, আমার কোনো কমপ্লেন নেই তোমার বিরুদ্ধে। তখন আমি আসলে তার রুম থেকে চলে আসি। আসার পরে তারপর আবার আমি কিছুক্ষণ পরে তার রুমে যাই। কি ব্যাপার, তুমি দেখলাম আমি সজাগ, তাহলে তুমি আমার রুমে আসলা না কেন? মানে তখন ঝগড়া লেগে গেছি। তুমি দেখলাম আমি সজাগ, তুমি তোমার রুমে কেন বসে আছো? তখন আমি বলতেছে যে আসলে আমার কি করা উচিত, আমার মাথা কাজ করতেছে না। মানে আমাকে তখন এটা বলতেছে যে আমার যে তুমি যে সজাগ আমি তোমার রুমে যাব, আমার সেটাও আমার মাথায় আসতেছে না, আমার মাথা টোটালি কাজ করতেছে না। তাই আমি বললাম, তুমি কি আমার মাকে ফোন দিছিলা, বলছিলা যে আমি অনেক ভালো মেয়ে, এটা বলছিলা? তখন আমাকে বলে কি, এটা কি এখন বলতে হবে? আমি আগেও অনেক বলছি, তোমার সামনে তো আর তোমার মাকে বলি নাই, কিন্তু আগে অনেক বলছি। আমি বলছি না, আমার কমপ্লেন তুমি খুব ভালো মতোই করতে পারো, কিন্তু ভালোটা তোমার মুখে জীবনও আসবে না, ঠিক আছে, তোমার বলা লাগবে না। এটা বলে রাগ করে আমার রুমে চলে যাই। তখন সে উঠে আমার রুমে যায়, ততক্ষণে নার্স ডাক্তার সবাই এসে গেছে, আমাকে নিয়ে যাবে। তো আমাকে বলতেছিল রেডি হওয়ার জন্য, গোসল করার জন্য, মানে মনে হচ্ছে যে কোরবানি দিতে নিয়ে যাচ্ছে। মানে গোসল করো, এটা করো, সেটা করো, নখ কাটতেছে, আমার চুল বেঁধে দিচ্ছে, আমাকে ড্রেস পরাচ্ছে। মানে ওই সময়টা মানে বুঝাতে পারবো না, মানে মানে মনে হচ্ছিল যে ফাঁসির আসামিকে যেভাবে নিয়ে যায়, আমার কাছে মনে হচ্ছিল যে আমার এখন মনে যা চলতেছে তাদেরও মনে হয় ওই রকমই লাগে। যখন ফাঁসির আসামিকে নিয়ে যায় তাদেরও মনে হয় এই সময়টা এরকমই যায়। আমার হাজব্যান্ড আমার রুমে যায়, আমি ওকে বলছি তুমি আমার রুমে এখন আসছো কেন, তুমি তোমার রুমে চলে যাও। কই এতক্ষণ তো আসছো না, এখন আমি রাগ হয়েছি, এখনো আসছো, তোমার আসা লাগবে না, তুমি যাও, তোমার রুমে যাও।
তখনও বারবার আমার মাথায় হাত বুলাচ্ছে, আমার কি করতেছে, থাক আর রাগ করো না, আর রাগ করো না, সরি সরি, আর রাগ করো না। আমি ঝাড়া মেরে ওর হাত ফেলে দিচ্ছি, যাও তুমি আমাকে ধরবে না, তুমি আমাকে ধরবে না, তুমি আমার কাছেই আসবে না, যাও এখান থেকে যাও, তুমি আসছো কেন? তখন আমাকে ততক্ষণে রেডি করে ইন দ্য মিন টাইম আমার হাতে এমন একটা ইনজেকশন দেওয়া হয় যেটা হচ্ছে যে আমার সার্জারিটা যেহেতু রোবোটিক হবে, রোবোটিক হওয়ার জন্য আমার বডি ফিট কিনা এবং এটাতে আমার কোনো প্রবলেম হবে কিনা ওইটা টেস্টের জন্য সামথিং একটা মেডিসিন দেয়, যেটা এত পরিমাণে বিষাক্ত ছিল মেডিসিনটা। মানে আমি এত জোরে চিৎকার করছি, মনে হচ্ছে আমার দুজন নার্স এবং ও আমাকে ধরে রাখছে। মানে আমি মনে হচ্ছে সব ভেঙে চুরে ফেলবো এটার বিষাক্তের যন্ত্রণা, ইনজেকশনটার যন্ত্রণা। সাথে সাথে এই হাত এতটুকু পরিমাণ কালো হয়ে গেছে, পুরোটা হাত একদম বিষাক্ত হয়ে গেল। তখন আমাকে বেডে উঠালো, উঠায় নিয়ে যাচ্ছে। ও তখন পর্যন্ত আমার পিছন পিছন আসতেছে, এই করতেছে, তো মানে আমাকে রাগ ভাঙানোর চেষ্টা করতেছে। আর আমার তো কষ্টে বুক ফেটে যাচ্ছে যে আমি এই মুহূর্তে তোমার সাথে রাগ করে যাচ্ছি, আবার মানে রাগটা পানিও করতে পারতেছি না যে কেন আমি তোমার সাথে রাগ পানি আর একটু পরে করবো না, এত যাদের রাগ কেন ভেঙে যাবে। তারপর সে আসলে আমার সাথে সাথে অনেক দূরে যেতে চাচ্ছিল, নার্স আটকাই দিছে যে আপনার এর বাইরে আপনি যেতে পারবেন না। তখন আমি কাঁদতে কাঁদতেই আমি চলে যাই। তখন যখন আমাকে ওটির তে নিয়ে যাওয়া হয়, একদম মেইন রুমের পাশে একটা মানে একটা ছোট রুম ছিল, ওখানে নিয়ে আমাকে কিছুক্ষণ রাখা হয়। ওখানে কিছু কি করতেছিল আমার এখন মনে নাই। তবে আমি শুধু কেঁদেই যাচ্ছি তো কেঁদেই যাচ্ছি। আমাকে একজন নার্স এসে বললো যে হোয়াই ইউ আর ক্রাইং। তখন মানে আমি কিছু বলতেছি না, শুধু কাঁদতেছি। তখন ওরা ভাবছে যে আমি সার্জারি ভয় পাচ্ছি কিনা বা কিছু একটা। তখন আবার ডাক্তার একজন আসলো যে ম্যাম আপনি কাঁদছেন কেন? তখন আমি বললাম যে আপনি কি আমার হাজব্যান্ডকে এখানে আসতে দিতে পারবেন, এখানে আসতে বলবেন? তখন আমাকে সে বলল আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়, সেটা বলে ভিতরের রুমে চলে গেল। তখন এসে আমাকে বলল যে ইউর হাজব্যান্ড ইজ ইউর রিসিপিয়েন্ট রাইট? আমি বললাম ইয়েস। বলে যে সরি ম্যাম, রিসিপিয়েন্ট তো এখানে সার্জারি রুমে এখন আসতে পারবে না। ওরা ভাবছে যে আমার হাজব্যান্ড হয়তো অন্য কেউ, আমার রিসিপিয়েন্ট হয়তো অন্য কেউ। তখন আমি তাও কান্না করতেছি, তো ওরা বুঝতেছে আসলে আমি পরে আমি বলছি যে আসলে তার সাথে আমার কিছু কথা আছে, মানে ওই যে আমি রাগ করে আসছি, এখন চাচ্ছি যে একটু ভালোভাবে কথা বলে সার্জারি রুমে যাই। তখন আমি তারে বললাম যে আমি একটু কথা বলতে চাই, একটুর জন্য 2 মিনিটের জন্য আসতে দেন প্লিজ। তখন সে তার ডাক্তার তার ফোন আমার হাতে দিয়ে বললো যে তুমি ফোনে কথা বলো। কিন্তু মানে আমি যে নাম্বার ডায়াল করব সেটাও আমার মাথায় নাই, কিছু নাই। আমি তার ইন্ডিয়ান নাম্বারটাও আমার মুখস্থ ছিল না, বা কি করবো আমার। আর তখন এখানে ঠিক আছে লাগবে না তাহলে আর, মানে তখন ওই কাঁদতে কাঁদতেই আমাকে ভিতরে রুমে নিয়ে গেল। তো ওরা বারবার সবাই আমাকে জিজ্ঞেস করতেছে কাঁদছো কেন, ভয় পেও না, এটা সেটা। তো তখন আমি কাঁদতেছি আর আমার বাচ্চা দুইটার মানে আমি চোখ বন্ধ, টোটালি আমার চোখ বন্ধ। বাচ্চা দুইটা মানে একদম কি বলে ছবির মতো করে আমার চোখে ভাসতেছে বাচ্চা দুইটার ফেস। আমি অনেক দোয়া কালাম পড়ার চেষ্টা করছি, কিন্তু ওই অর্থে আমি যেগুলো চিন্তা করে রাখছি যে আমি হয়তো এই দোয়াগুলো পড়বো, কিন্তু ওই রকম ভাবে আমি পড়তে পারিনি। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকুই বলে যাচ্ছিলাম। আমি জীবনের শত শত হাজার হাজার মানুষের গল্প ক্যামেরায় ধারণ করেছি, রেডিওতে ধারণ করেছি, টেলিভিশনে করেছি, বাট রাইট নাও আমি যে ফিলটা পাচ্ছি এটা আমি কোনোদিন কোনো গল্পে পাইনি। আমার কাছে মনে হচ্ছে কি আমার 4টা বাঁশ খোলা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এই গল্পটা আজকে যারা শুনেছে, এখন পর্যন্ত যারা আছে, আমি জানি না তাদের এই অনুভূতিটা হচ্ছে কিনা। আমি আপনার অপারেশন থিয়েটার দেখতে পাচ্ছি এবং আপনি যে অপারেশন থিয়েটারে যাচ্ছেন সেটাও আমি দেখতে পাচ্ছি। এটা কোনো সিনেমাতে পোট্রে করা, মানে নাটকে পোট্রে করা, গল্পে পোট্রে করা সম্ভব না। ইউর হাজব্যান্ড ইজ সো লাকি, মাশাআল্লাহ, সো লাকি। বলেন কি হয়েছে? শুধু আমার হাজব্যান্ড লাকি না, আসলে তো আমি আমার গল্পটাই বলছি। আমি অনেক বেশি লাকি। সে এত একজন ওয়ান্ডারফুল মানুষ আমার লাইফে, মানে আমার এই 13 বছর সংসার লাইফে আমি কখনো দেখি নাই যে তাকে অপছন্দ করে এরকম একটা মানুষ, যে এই মানুষটা তাকে অপছন্দ করে। সত্যি কথা, আমি ফ্যামিলি বলেন, ওর ফ্রেন্ড সার্কেল বলেন, ওর কলেজিয়াস বলেন, আমি কারো কাছ থেকে দেখি নাই যে জাহিদকে অপছন্দ করে এরকম একটা মানুষ। আমি যখন ওটিতে সার্জারি রুমে গেলাম, আমি জাস্ট আমার চোখ খুলে তাকানোর মতো সাহস ছিল না ওইভাবে আর কিছু। এত চোখের মাথার উপরে এত এত লাইটস, এবং আমার ঠিক বাম পাশে রোবটটা দাঁড়ানো ছিল, আমার বেডের বাম পাশে মস্ত বড় একটা রোবট, বলা চলে বিশাল বড়, মানে আমাদের 2-3 মানুষের সমান লম্বা হবে, এবং এটার 4টা আর্মসগুলো এরকম করে দাঁড়া করা, মানে এরকম করে আছে, যেটা দেখে একবার তাকায় আমি আর সেকেন্ড টাইম এটার দিকে তাকাতে পারিনি। অনেক ভয় লাগছিল যে কি হবে। তখন জাস্ট আমার হাত সোজা করলো এবং ওই নার্সটা আমার সাথে কথা বলছে, গল্প করছে, কি বলছে আমি কিছুই জানি না, আমার মাথায় কিছু ঢুকে নাই। তো জাস্ট আমার হাতটা নিয়ে এভাবে 3টা টোকা দিল, হয়তো বেন খুঁজতেছে বা কিছু একটা করছে, 3টা টোকা দিল। আমি ওই শেষ, আমার আর কিছু মনে নেই। অ্যানেসথেসিয়া দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে, আমার আর কিছু মনে নেই। তখন মনে হলো যে সেন্স যাওয়ার
পর্যায়টা কি বোঝা যায় অ্যানেস্থেসিয়া না দেওয়ার পরে? ওই তখন? টোকাটাই শুধু ফিল করেছি, এরপর আমি আর কিছু ফিল করিনি। ইন্টারেস্টিং। এরপর আমার আর টোটালি কিছু আমি আর আমার ফিল হয়। তারপর হঠাৎ করে আমাকে ডাকতেছে, ম্যাম প্লিজ ওয়েক আপ, ওপেন ইউর আইস। মানে আমি তখন চোখ খুলতে পারতেছি না, মানে আমি চেষ্টা করছি চোখ খোলার জন্য, কিন্তু আমি পারতেছি না। ওকে। কিন্তু আমার মনের মধ্যে তখন এত একটা ভয় কাজ করলো যে কি হলো, মাত্র 5 মিনিট হলো আমি ঘুমালাম, এখনই কেন আমাকে ডাকতেছে, এখনই কেন আমাকে উঠায় ফেলতেছে। তার মানে কি আমার সার্জারি হয় নাই? যেহেতু এর আগে আমাদেরকে ডাক্তার বলছে যে ডোনার ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু আস, আমরা ডোনারের রিস্ক হবে এমন কোনো কিছু আমরা রিস্ক নিতে পারবো না। যেহেতু রুগী সে তো রুগী, ডোনারের তো কোনো রোগ নেই, ডোনার তো সম্পূর্ণ সুস্থ, আমরা তার জন্য হার্মফুল হবে এমন কোনো কিছু করতে। সো ওইটা মাথায় কাজ করতেছে আপনার 5 মিনিটে? এবং ডাক্তার আমাকে এটাও বলছে, আমরা টেস্টে তো অনেক কিছু দেখতে পাই, তবে অপারেশন টেবিলে অনেক সময় অনেক ডিসিশন চেঞ্জ হয়ে যায়। আমাদের কাছে যদি এরকম রিস্ক কিছু মনে হয়, আমরা তখন সার্জারি ক্যান্সেলও করে দিই, যেহেতু আমাদের আগে এরকম কথা বলে রেখেছিল। তা আমার মাথায় এটাই তখন সাথে সাথে ঢুকছে যে 5 মিনিট হলে আমি চোখ বন্ধ করলাম, আমাকে এখনই ডাকতেছে, দ্যাট মিনস আমার মনে কোনো প্রবলেম হয়েছে, আমার সার্জারিটা হবে না। তাহলে এখন কি হবে? জাহিদকে আর কে দিবে লিভার? তো আর কেউ দিবে না। তার মানে আমার আর মানে জাহিদের ট্রিটমেন্ট আর করা হলো না। তখন এটাই আমি ভাবতেছি, কিন্তু আমি ওইভাবে আমি ফিলও করতে পারতেছি না। তো দেখলাম যে আমার বেড নিয়ে ওরা খালি দৌড়াচ্ছে আর আমাকে বলতেছে, প্লিজ ম্যাম ডোন্ট ক্লোজ ইউর আইস, জাস্ট লুক ফরওয়ার্ড। কিন্তু আমি তাকাতেও পারছি না। ওরা আমাকে দৌড়ে নিয়ে, আমার দোতলায় সার্জারিটা হয়েছে, ওরা তখন মেবি 4 তলায় আমাকে দৌড়ে নিয়ে গেল। আমি ফিলও করতে পারতেছি, আবার কিছু করতে পারতেছি না। তো মনটা খুব খারাপ লাগতেছে যে সার্জারিটা হয়নি, সামহাউ সার্জারিটা হয়নি। অ্যাজিউম করছেন এটা? হ্যাঁ, আমি এটাই ভাবতেছি যে সার্জারিটা হয়নি, যেহেতু আমার কাছে মনে হলো জাস্ট আমি 5 মিনিটস আমি চোখ বন্ধ করেছিলাম। কিন্তু আমি আমার শরীরে হাত দেওয়ার খুব চেষ্টা করতেছি, যে হাত দিলে বুঝতে পারবো যে সার্জারি হয়েছে কি বা হয়নি, কিন্তু আমি হাত দেওয়ারও শক্তি পাচ্ছি না। তখন দেখলাম যে ওরা আমাকে আইসিইউর ভিতরে ঢুকাচ্ছে, এবং আমাকে যে রুমে শিফট করলো সেই রুমে আমি গিয়ে একটু চোখ খুলে দেখলাম যে 4:05 বাজে। আমাকে 6টার সময় সার্জারিতে নেওয়া হয়েছে এবং তখন 4:05 বাজে। 10 ঘন্টার মতো? 10 ঘন্টা। ওকে। হ্যাঁ, তখন আমি মিলাতে পারছিলাম না 4টা বাজে কিসের 4টা, মানে কখন 4টা। তখন আস্তে আস্তে আমার সেন্স আসতেছে, মানে একটু বোঝার চেষ্টা করতেছে। So it's not 5 minutes? না, এটা 5 মিনিটস ছিল না। এবং সাথে সাথে আমার মানে ওরা এত কিছু আমার শরীরের মধ্যে দিচ্ছে, এবং আস্তে আস্তে আমি একটু ফিল করতে পারতেছি যে আমার নাকে অক্সিজেন দেওয়া, আমার নাকের ভিতরে আরেকটা পাইপ দেওয়া, যেটাতে আমি মানে গিলতে পারছি না। আর কথা বলার চেষ্টা করতেছি কিন্তু বলতে পারছি না। আমার পুরো এখান থেকে একটা পাইপ ভিতরের দিকে দেওয়ানো, আমার নাকে মুখে সারা শরীরে বিভিন্ন যন্ত্রপাতি দেওয়া, এবং আমি আইসিইউতে আছি। তখন বুঝলাম যে না, সার্জারি হয়েছে। তাহলে তখন নিজের কষ্ট ভুলে গেছি ওই মোমেন্টে। মানে আমার খুশি লাগতেছে যে আমার সার্জারি হয়েছে। এতক্ষণ তো আমার মন খারাপ যে আমার সার্জারি হয় না, যেহেতু 5 মিনিট হয়েছে, আমি মাত্র ঘুমাইছি। যখন দেখলাম যে বিকাল 4টা বাজে, দ্যাট মিনস সার্জারিটা হয়েছে। তখন আমি ওইভাবে কিছু বলার আমার শক্তি ছিল না, কিন্তু আমি বলতে অনেক চেষ্টা করেছি যে আমার হাজব্যান্ডের কী খবর। আমি ওর কথা জিজ্ঞেস করতে চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। তার মেবি কয়েক ঘন্টা পরে আমি নার্সকে জিজ্ঞেস করেছিলাম যে আমার হাজব্যান্ডের কী খবর। মানে ওরা তো আর হাজব্যান্ড চিনে না, ওরা বুঝে যে রিসিপিয়েন্ট, আমি ডোনার, আমার রিসিপিয়েন্ট। তখন বলছে যে হ্যাঁ, তার সার্জারি এখনো চলছে। তখন মেবি 6টা বাজে। তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বলছে যে তার সার্জারি এখনো চলছে, সে এখনো ওটিতেই আছে। তারপরে যখন ওর সার্জারি শেষে 7:30টার সময়, সন্ধ্যা 7:30টায় ওকে আইসিইউতে শিফট করে, তখন নার্স আমাকে এসে বলে গেছে যে আপনার হাজব্যান্ডের সার্জারি শেষ হয়েছে, সার্জারি সাকসেসফুল হয়েছে, ওনাকে আইসিইউতে দিয়ে গেছে। তখন আমি বললাম যে কোনো ক্রিটিক্যাল কিছু, মানে ওইভাবে তো বলতে পারিনি। আমি বলছি ইজ হি ওকে? বলছে হ্যাঁ, সে ভালো আছে, তার সব কিছু ঠিক আছে। কথা ওইভাবে বলতে পারিনি, আমার এত পরিমাণ শরীরের ভিতরে জিনিসপত্র দেওয়া, আমি কথা বলারও শক্তি পাইনি। 1টা বা 1:30টার সময় আমি মানে পুরোপুরি সজাগ, তখন অনেক কিছুই বুঝতে পারতেছি। মানে প্রায় 2-3 ঘন্টা ধরে আমি একদম তাকানো, কিন্তু কিছু বলতে পারছি না, কিন্তু আবার শুয়েও থাকতে পারছি না। খুব ফিল করা যায় বুকের ভিতরে? হ্যাঁ, তখন আমি সার্জারির পর যখন আমি আস্তে আস্তে ফিল করতেছি, তখন আমার মনে হচ্ছিল যে আমার শরীরের যত কিছু আছে সব বের করে ফেলছে। মানে শুধু আমার লিভার না, মানে আমার লিভার, কিডনি, লাং যা আছে মনে হয় সব কিছু বের করে ফেলছে। আমার ভিতরটা পুরো ফাঁকা লাগতেছে, এবং আমার এত বেশি বমিটিং ফিল হচ্ছিল, আমি বারবার বলতেছি যে আমি বমি করব, কিন্তু আমার বমি হচ্ছে না।
এবং একটা পর্যায়ে রাতের মাঝখানে আমি নার্সকে বলতেছি যে আমি না আর এখানে শুয়ে থাকতে পারছি না, আমার আমার খুব খারাপ লাগতেছে। তখন আমার হাতের কাছে একটা বাটন ছিল, ওরা আমাকে বলে দিয়েছিল যে যখন আমি অনেক বেশি পেন ফিল করবো তখন যেন বাটনটা প্রেস করি, তাহলে আমার এইখানে ৩টা ক্যানুলা করা ছিল ঘাড়ের মধ্যে, তাহলে আমার এই ঘাড়ের মধ্যে দিয়ে ৩টা মানে পেন কিলার যাবে এটার মধ্যে, যখন আমি পেন ফিল করবো এটা চাপ দিলে আমাকে বলছে যে পেন কিলার ঢুকে যাবে ওটা। তখন যখন আমি ওকে বললাম যে আমি ঘুমাতে চাই, মানে এখানে আমার এভাবে থাকতে ভালো লাগতেছে না, তখন আমাকে বললো যে তাহলে বাটন প্রেস করো। আমি বললাম যে এটা তো আমার তখন পেইন হচ্ছে না, বলছে এটাতে ঘুমের মেডিসিনও দেওয়া আছে, ওটা প্রেস করে তুমি ঘুমায় যাবা। তো এটা দেওয়ার পরপরই মোটামুটি আমি আবার ঘুমায় গেছি। তারপরে সকাল থেকে একটু মোটামুটি কথা বলতে পারছি। তো নার্সদেরকে বারবার শুধু জিজ্ঞেস করতেছি যে আমার হাজবেন্ডের কি খবর, রিসিপিয়েন্টের কি খবর। বলছে সে ভালো আছে। আচ্ছা তাহলে তার এখনো সেন্স আসে না কেন? তখন পর্যন্ত তার সেন্স আসে নাই, তার পরের দিন সকাল পর্যন্ত সেন্স আসে নাই। এদিকে তো ঢাকায় মোটামুটি আমার বাবা মা সবাই ধরে নিছে সে নাই, যেহেতু কালকে সার্জারি হয়েছে আজকে পর্যন্ত তার সেন্স আসে নাই, তার মানে সে নাই। বাসায় তো সবাই কান্নাকাটি করতেছে এবং আমার মনের মধ্যেও একটা সন্দেহ চলে আসছিল, কারণ আমি ওখানে যত পেশেন্ট পাইতাম, ট্রান্সপ্লান্ট পরবর্তী পেশেন্ট সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করতাম, একজনকে পাইলেই হয়েছে আচ্ছা আপনার কি কি হয়েছে, কি কি সমস্যা হয়েছে, বা আপনার কখন সেন্স আসে, ওটির দিন কি হয়েছে না হয়েছে সব কিছু জিজ্ঞেস করতাম। তো আমি মোটামুটি সবার কাছ থেকে জেনে গিয়েছিলাম যে রাত 10টা-11টার সময় মোটামুটি সবাই সেন্স আসে। আমি কারো শুনি নাই যে এত লেন্দি টাইম লাগছে সেন্স আসতে। তো আমি না সকাল থেকে ভয় পাচ্ছিলাম যে ওরা মনে হয় আমাকে মিথ্যা বলছে, নার্স ওরা মনে হয় আমাকে মিথ্যা বলতেছে, কিছু একটা হয়েছে, সামথিং রং, কিন্তু ওরা আমাকে বলতেছে না, যেহেতু আমিও অসুস্থ রোগী, ওরা হয়তো বা আমার কাছে কিছু একটা হাইড করতেছে। তা আমিও বারবার বলতেছি যে তোমরা কি আমার সাথে মিথ্যা কথা বলতেছো, ও আমার রিসিপিয়েন্ট তো মনে হয় ঠিক নাই, এখনো কেন সেন্স আসতেছে না। তখন ওরা আমাকে বলতেছে যে ডাক্তার তো এখনো আসে নাই, ডাক্তার আসলে ওর তখনও দেওয়া লাইফ সাপোর্ট দেওয়া, তখন বলছে যে ডাক্তার আসলে লাইফ সাপোর্ট খুলে দিবে, তারপর তার সেন্স আসবে। তারপরে মনে মধ্যে সন্দেহ যে ওরা আমাকে মিথ্যা কথাই বলে যাচ্ছে, আমি তাকে দেখতে চাই, আমি তাকে দেখতে চাই, এরকম লাগছে আমার মধ্যে। আমি তো ওদেরকে বারবার বলতেছি আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমরা নিয়ে যাবো, কিছুক্ষণ পরে নিয়ে যাব। তারপর 12টার সময় আমার ফিজিওথেরাপিস্ট আসলো আমাকে একটু এক্সারসাইজ করানোর জন্য, এবং সে আমাকে বললো যে তোমাকে এখন একটু হাঁটতে হবে। আমি বললাম আমার পক্ষে তো উঠে বসাই সম্ভব না, আমি হাঁটবো কিভাবে, আমি পারবো না। বলছে না তুমি পারবা, তুমি যদি না হাঁটো তাহলে তোমাকে আইসিইউতে অনেক বেশি দিন থাকতে হবে, তুমি কি আইসিইউতে আরও থাকতে চাও? আমি বলি যে না থাকতে চাই না, কিন্তু আমি এখন উঠতেই পারবো না, আমার একটু শক্তি নেই যে আমি উঠে বসতেও পারবো না, আমি হাঁটবো কিভাবে? তখন দেখলো যে আমি কোনোভাবেই রাজি হচ্ছি না, তখন আমাকে বললো কেন তুমি তোমার রিসিপিয়েন্টকে না দেখতে চাচ্ছিলা, দেখবা না? আমি বললাম হ্যাঁ দেখবো তো। বলছে তাহলে চলো। তখন এটা বলার ঠিক আছে তাহলে চলো। তখন আমার আসলে আমি যে পা ফেলবো আমার সেই শক্তি নেই, আমাকে 2-3 জন মিলে উঠায়া ধরে অনেক কষ্ট করে আমাকে ওরা নিয়ে হাঁটাচ্ছিল। হাঁটতে হাঁটতে আমি 1-2টা রুম পরেই আমার হাজব্যান্ডের রুম, ওখানে গিয়ে দেখি ওর রুমের ডোরটা পুরাটাই ওপেন, এবং ওর মুখে যে ইয়েটা দেওয়া, লাইফ সাপোর্টটা দেওয়া, ওটা দেখে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল যে ও লাইফ সাপোর্টে আছে। মানে এটা ওর সেন্স নাই এখন, তখন 1টার মধ্যে বা 12:30-1টার মতো বাজে, ওর সেন্স নাই, ও লাইফ সাপোর্টে আছে, মানে এটা আমি সহ্য করতে পারতেছিলাম না। এখন পর্যন্ত সেন্স আসে নাই, না জানি কি হবে। আর আমার এদিকে তো বাসায় সবাই ধরে নিয়েছে নাই, সে হয়তো বা নাই। তখন আমি বারবার আমাকে তারপর একটু রেখে আবার আমি তো দাঁড়াতেও পারছি না ঠিকমতো, একটু হাঁটায় আবার আমাকে রুমে দিয়ে গেল। তখন আমি বারবার জিজ্ঞেস করতেছি ডাক্তার কেন আসে না, ডাক্তার কেন আসে না, কখন খুলে দেবে, লাইফ সাপোর্ট কখন খুলে দিবে? তখন বলে যে আজকে একটু ডাক্তার আসতে লেট হচ্ছে, ডাক্তার আসলে দেখবে খুলে দিবে, সমস্যা নেই। আমি বলছি তার কি সব কিছু ঠিক আছে? মানে হ্যাঁ সব কিছুই ঠিক আছে, তুমি টেনশন করো না। তখন আমাকে 3টার সময় ইনফর্ম করে যে তোমার রিসিপিয়েন্টের সেন্স আসছে। ও মানে তার আগের দিন ওকে ওটিতে নিয়েছিল সকাল 8টায়, আমাকে 6টায়, ওকে নিয়েছিল 8টায়। ওর 8টা থেকে ওটি শুরু হয়, তার পরের দিন বিকাল 3টার সময় ওর সেন্স আসে। তখন আমাকে বলতেছিল, তখন আমি বলতেছিলাম তাহলে আমাকে আবার নিয়ে যাও। মানে আমাকে একবার উঠে হাঁটাইতে পারছে না, আমি উঠতেই চাচ্ছি না, তখন আবার আমি সেকেন্ড টাইম উঠতে চাচ্ছি। তখন আমাকে বলল তুমি আবার উঠবা, যেতে চাও? আমি বলছি হ্যাঁ আমি যাবো। মানে আমি নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না। তখন সে আমাকে নার্স বললো আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফিজিওথেরাপিস্ট খবর দিচ্ছি, সে এসে তোমাকে নিয়ে যাবে। তারপর ফিজিও ডাক্তার যেতে 1 ঘন্টা সময় লাগে। আমি 4টা-4:30টার সময় আমাকে ধরে আবার নিয়ে যায় তার রুমে। আমার শরীরেও নানান যন্ত্রপাতি, এগুলো দুজন পিছনে ধরে রাখছে, 2 জন আমাকে ধরে রাখছে। একটু টিপটু করে হেঁটে হেঁটে তার রুমে গেলাম, গিয়ে দেখি যে তার রুমে অনেক ডাক্তার, নার্স, অনেক কিছু।
তো সে আমাকে দেখে কোনো কথা বলতে পারছে না, শুধু তাকাই আছে। আমারও কথা বলার শক্তি নেই, তবুও আমি তার বেডের পাশে গিয়ে একটু তাকে দাঁড়ায় তার হাতটা ধরছি। তখন আসলে সার্জারির পর তো লিকুইড মানে পানি টানি অনেক রেস্ট্রিকশন থাকে, খেতে পারছে না। তখন সে আমাকে প্রথম কথা বলছে যে আমাকে একটু পানি দিতে বলো। সে কথাও বলতে পারছে না। তখন আমি নার্সদেরকে বলছে এখন ওনার পানি খাওয়ার টাইম হয়নি, আরও পরে দেবো। আমি বলছি একটু দেন, মানে ও তো মানে একদম গলা টলা শুকাইছে, কথা বলতে পারছে না, একটু দেন। তখন ওকে একটু সামান্য একটু পানি দিল, ও খেলো, জাস্ট এতটুকু। আমার আর তখন ওইখানে দাঁড়ায় থাকার মতো, আমি নিজে পড়ে যাবো এরকম অবস্থা, মানে আমি পড়ে যাচ্ছি কখন যেন মাথা ঘুরে পড়ে যাবো, আমি তাকাতে পারি না। তখন আমি বললাম যে আমাকে নিয়ে চলো, আমি আর দাঁড়ায় থাকতে পারছি না। তো ওই অবস্থায় আমি আবার আমার ক্যাবিনে শিফট করি। তখন কিছুদিন আমার এমন মনে হয়েছে যে আমি মনে হয় কিছুক্ষণ পরে আমি মারা যাব। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত এত কষ্ট, এত যন্ত্রণা লেগেছে, মনে হয়েছে আমি মারা যাব। তারপর আস্তে আস্তে আমরা রিকভারি করছি। কতদিন লাগে রিকভারি করতে? আমার খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু আমার ফুল বডি ওপেন হয় নাই। আমি অনেকটাই খুব আর্লি রিকভারি আমি করতে পেরেছি। মানে আমি মনে হয় 5-6 দিনের মধ্যে আমি অনেকটাই ঠিক হয়ে গেছি। লিভার ফিল হতে কত, মানে পুরো লিভার ফিল হতে 6 মান্থের মতো লাগে। অপারেশনটা শেষ হয়েছে 2 বছর আগে? না, গত বছর। কত বছর? আপনার লিভার ফিল আপ হয়ে গেছে? আমার fill up হয়ে গেছে। আপনি গিয়ে চেক আপ করে এসেছেন আবার? জি। আলহামদুলিল্লাহ। আর আপনার হাজবেন্ডের কি অবস্থা? ও ওই যে লাস্ট মান্থে গিয়েছিল, ওটাও ফিল আপ হয়ে গেছে বলে। ইটস লাইক আ নিউ লিভার। ইয়েস। এখন উনি আর হেপাটাইটিস বি তে নাই ওনার। বি ভাইরাস তো কখনোই যায় না। ভাইরাস তো আপনার ব্লাডে এটা সারা জীবন থাকবে। ওকে, কিন্তু ওনার কলিজা নষ্ট করে ফেলে নাই? না, কলিজা এটা নষ্ট করবে না, এবং সেজন্য ওকে আজীবন মেডিসিন খেয়ে যেতে হবে, যাতে ওই ভাইরাসটা আর কোনোভাবে ওর কোনো অর্গান যাতে আর নষ্ট করতে না পারে। হি ইজ কমপ্লিটলি ওকে নাও? না, ওকে। আপনাদের এই মানুষটাকে দেখতে ইচ্ছে করছে না? আমি আনছি তাকে। তোমার হাজবেন্ডকে নিয়ে উপর আসো। সো ইউ আর দ্য লাকিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। মানে আমার চোখে দেখা আর কি, আমি তো এভাবে চিন্তা করি না। মানে আমার রাইট নাও এই ফিলিংসটা হচ্ছে যে সুখী বা সৌভাগ্যবান মানুষদের যদি সামনাসামনি দেখার সুযোগ হয়, তাহলে যে ক্যাটাগরিতে মানে আপনার নাম আসা উচিত, সেই রকম একজন মানুষকে আমি দেখছি আর কি। আপনার এটা ফিল হয় না? অবশ্যই অবশ্যই ফিল হয়। আপনি সুস্থ আছেন সবকিছু মিলে? আলহামদুলিল্লাহ। মানে কি জার্নি পার করে আসছেন, এটা মনে হয় মাঝে মাঝে? এটা তো অবশ্যই মনে হয়, প্রতিনিয়তই মনে হয়, এবং এটা মনে হলে নিজেকে আর তখন আর নিজের থাকে না, কারণ আজকে এই অবস্থানে আছি। বাট বাস্তবতা তো হলো যে এরকম নাও হতে পারতো। না হতে পারত। বাট আপনার ওয়াইফের গল্পটা আমি তো আসলে 1.5-2 ঘন্টা এখানে বসে থেকে শুনেছি। সো আমার যা ফিলিংস, সেটা আসলে সেই জায়গাটাকে আমি বারবারই বলবো যে আপনি অনেক সৌভাগ্যবান একজন মানুষ। পৃথিবীতে ভালোবাসা দেখানোর জন্যে খুব একটা সুযোগ পাওয়া যায় না। ধরেন দুজন মানুষ বছরের পর বছর একসঙ্গে থাকে, কিন্তু ভালোবাসা দেখানোর জন্যে, ভালোবাসা প্রমাণ করার জন্য কিছু কিছু উপলক্ষ চলে আসে জীবনে, কাঙ্ক্ষিতভাবে হোক অনাকাঙ্ক্ষিতভাবে হোক। এবং সেই রকম একটা জায়গায় উনি প্রুফ করেছেন নিজেকে যে আপনি সে যে কত, আমাকে এতদিন টলারেট করেছে, এটাও অনেক বেশি। অন্য কেউ হলে সেটা করতো না। আপনি কত না, আরে আসলে ঠিক ওরকম কিছু না যে টলারেটের কিছু না, কারণ আমি আমাদের বিয়ে যতদিন থেকে আমি শুরু থেকেই তো তাকে দেখতেছি। আসলে তার মেন্টালিটি শুরু থেকে আমি দেখছি পজিটিভ প্লাস এভরিথিং। আসলে ওরকম নেগেটিভ কিছু না। একটা মানুষের অনেক কিছুই থাকতে পারে, দোষ, বাট ও পজিটিভ। সে শুরু থেকেই আমি দেখছি, আমাদের বিগিনিং ও এরকমই। তো আজকে এই ঘটনা ছাড়াও যদি আমার কাছেও কিন্তু অলওয়েজ এরকমই ছিল, যে আজকে এটার পরে হয়তো বা আপনি একটা মন্তব্য করলেন, একটা করলেন, বাট এছাড়াও আমার কাছে তাকে এরকমই। আমি 1 বছর আগেও আমার কাছে যেরকম ছিল, আজকে 1 বছর পরে আমার সার্জারিটা তো 1 বছর হলো। তো 1 বছর পরেও আমার কাছেও কিন্তু এতটুকু কমতি নাই, বরং 1 বছর পরেও যে আমার কাছে আরেকটু বাড়ছে বিষয়টা ওরকমও না। কারণ আমি ওকে ডে 1 থেকে তো দেখতেছি। আসলে ও একটু সেপারেট, আমার মনে হয় সবার থেকে আলাদা। একটু সেপারেট। আপনি আপনার শাশুড়িকে নাকি অপারেশনের আগে ফোন টোন দিয়ে বলেন নাই যে ও ভালো মানুষ? আজকে চাইলে ভিডিওতে বলে দিতে পারে। না, ওইভাবে কথা প্রসঙ্গ হয়েছে। আমি জি। অলরেডি ওকে এটা বলছি যে আসলে মুখ দিয়ে বলা যে আসলেই বলা, অন্তর দিয়ে বলাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আসলে
ওইটা মিন করার কিছু না। আমি আসলে দেখানোতে বিশ্বাসী না, কখনোই না যে দেখানোতে বিশ্বাসী না। কারণ আর আমি বলে দিই, মানে আপনার যদি লাগতো, আমার ধারণা উনিও দিত। ডেফিনিটলি সেটা আমার জন্য সেটা করবে, সেই সেই ভরসা আমার আছে। কারণ সে আমার যে আমাকে যে এত পরিমাণে সাপোর্ট দিয়েছে আর এবং আমাকে যে সহ্য করেছে এতটা দিন, আমি যে যন্ত্রণা তাকে দিয়েছি, সেটা অন্য কেউ হলে সেই ডে 1 থেকেই আমাকে ছেড়ে চলে যায়। মানে কেন আমি তোমাকে সহ্য করব? সে কেন আমাকে সহ্য করবে? বিউটিফুল। আপনাদের ২ টা ছেলে নাকি ১ ছেলে ১ মেয়ে? ২ ছেলে। ২ ছেলে। মাশাআল্লাহ। ওরা জানে এই গল্পগুলা? ছোটটার বয়স কত? ছোটটা 2 বছর। তো ও তো ডেফিনিটলি বোঝে না। বোঝে না। বড়টা নিশ্চয়ই বোঝে। হ্যাঁ, বড়টা নিশ্চয়ই বোঝে। অসম্ভব সুন্দর একটা পরিবেশে তারা বড় হচ্ছে। বাবা-মায়ের সাপোর্ট পেয়ে বড় হচ্ছে। এটা নিঃসন্দেহে অনেক সন্তানের জন্যই অনেক কাঙ্ক্ষিত, অনেক সৌভাগ্যের বিষয়। আমার এই গল্পটা, মানে সত্য কথা বলতে যেটা যে আমি আমি যখন গল্পটা নিচ্ছিলাম তখন তো অনেক কিছু আমার মাথায় থাকে। আমারও তো ব্যক্তিগত জীবন আছে, প্লাস ধরেন আমার অফিসের বিভিন্ন রকমের বিষয় আছে। এছাড়াও অনেক কিছু মাথায় নিয়ে আমি গল্পটা নিতে বসি।